আমরা সবার আগে যেটা নিয়ে আলোচনা করব, আমি তোমাদেরকে একটা উদাহরণ দিয়ে শুরু করি। তরঙ্গ এবং শব্দ। আচ্ছা, শব্দ জিনিসটা তো আমরা সবাই বুঝি যে আমি এখন কথা বলতেছি, তোমরা সেটা শুনতেছো। এখন কেউ যদি সেটা না শোনো আমাকে অবশ্যই জানাও। আমি আমি বিশ্বাস করি তোমরা সবাই শুনতেছো। তো শব্দটা তোমরা কিভাবে শুনতেছো বা শব্দটা কিভাবে তৈরি হচ্ছে, এটা একটা এটা একটা কোয়েশ্চেন্স না? বলো, আমরা ফিজিক্স কেন শিখবো? আমরা ফিজিক্স এই কারণেই শিখতেছি যে ফিজিক্স আমাদের ধারণাকে চেঞ্জ করে, আমাদেরকে ব্রড একটা জিনিসকে খুবই সুন্দরভাবে ভাবতে সাহায্য করে। তোমরা যেমন নিউটন যখন আপেল মাথায় পড়ার পরে সে আপেলটা কেন পড়ছে এটা নিয়ে চিন্তা করে আজকে এত একটা মহান ব্যক্তি, এত এত কনসেপ্ট তিনি দিয়েছেন, এত এত সূত্র তিনি আবিষ্কার করেছেন, কারণ তার চিন্তার জন্য। তো তোমরা এখন চিন্তা করবা যে তুমি কেন শুনতেছো। আমি কথা বলতেছি, তোমরা কেউ নারায়ণগঞ্জ বসে আছো, কেউ প্রত্যন্ত অঞ্চলে বা কেউ যেখানে জায়গায় বসে আছো, বাট আমার কাছে নাই। আমার কাছে থাকলেও যে আমার কথা শুনতেছে সেটা কিভাবে শুনতেছে, একটা প্রশ্ন আমাদের মনের মধ্যে জাগে। তো প্রশ্নগুলোর উত্তর আমরা খোঁজার চেষ্টা করি বিজ্ঞানের মাধ্যমে। আজকে সেই শব্দ এবং ওই তরঙ্গ নিয়ে আমরা আলোচনা করব। তো ছোটোবেলায় বা এখনও তোমরা পুকুরে তো যদি ঢিল চুড়ো, একটা পুকুরের পানি এবং এরকম থাকে, ম্লান, কোনো ঢেউ হচ্ছে না, ঢেউ হচ্ছে না। আমি এখানে দাঁড়িয়ে যদি আমার পুকুরের পানিতে একটা ঢিল ছুঁড়ে ফেলি, ইন দ্য মিন টাইম আমি কি দেখতে পাই? আমি দেখতে পাই যে আমার এখানে কি হচ্ছে, আমার এখানে ঢেউ খেলানো তৈরি হচ্ছে, একটা ঢেউ তৈরি হচ্ছে, এরকম ঢেউ তৈরি হচ্ছে। ঢেউটা তৈরি হয়ে এখানে পাড় আছে, পাড়ের মধ্যে এসে ধাক্কা খাচ্ছে না বলো? তাহলে এই যে পানির অণুগুলো উপরে নিচ করতেছে, দেখো ঢেউ মানে কি, উঠতেছে নামতেছে, ব্যাপারটা তেমনই। তো আমার পানিগুলো প্রথমে এরকম ছিল, আমি ঢিল ছোড়ার পর সেটা উঠানামা করা শুরু করছে, সর্বোচ্চ এরকম যতটুকু উঠতেছে নামতেছে, এই যে স্পন্দিত হচ্ছে, এই ব্যাপারটাকে আমরা বলি সরল স্পন্দন গতি। ওকে, তো এই স্পন্দিত গতির জন্য আমরা দেখতেছি যে এইখান থেকে যখন আমি একটা দিল ছুড়লাম, এটা এখানে এসে ধাক্কা খেলো, ঠিক না? তো এখানে শক্তি, এই জায়গায় আমি একটা ঢিল মারলাম, ওইটা শক্তি সঞ্চালিত হলো। কিন্তু আমার এইখানের যে পানির কণাগুলো, তারা তাদের ওই সাম্য অবস্থানে যেখানে ছিল ওই কণাগুলো সেখানেই আছে, তাদের কোনো স্থানান্তর ঘটে না। তাদের কোনো কি ঘটে না? স্থানান্তর ঘটে না। এই যে এই ব্যাপারটাকেই বলা হয় ওয়েভস বা তরঙ্গ। তাহলে তরঙ্গ কি? তরঙ্গ হচ্ছে যে পর্যায়বৃত্ত আন্দোলন কোনো জড় মাধ্যমে এক জায়গা থেকে অন্য জায়গায় শক্তি সঞ্চালিত করে, কিন্তু মাধ্যমের কণাগুলো স্থানান্তরিত হয় না, এটাকেই বলা হয় তরঙ্গ। তোমরা আমার এই উদাহরণটা কে বুঝতে পারছো? আমি তোমাদেরকে চাইলে আরেকটা উদাহরণ দিতে পারি। তোমরা যারা গ্রামে বড় হইছো বা গ্রামে যাও, তোমরা দেখবা যখন দক্ষিণা বাতাসে ধান ক্ষেতের উপর যখন অনেক জোরে বাতাস বহে, ধানের যে শীষগুলো সেগুলো এরকম উঠানামা ঢেউয়ের মতো ঢেউ খেলানো একটা ব্যাপার আমরা দেখতে পাই। কিন্তু ইন দ্য মিন টাইম ওই ধানটা যার জায়গায় আছে, এই যে তখন সেখানে একটা উঠানামা তৈরি হয়েছে, এটা একটা ওয়েভ। এটা একটা কি ওয়েভ? তো তরঙ্গের যেই বেসিক যে সংজ্ঞাটা, এটা তোমরা কে বুঝছো একটু কমেন্টস আমাকে জানাও। তোমরা তাড়াতাড়ি আরও বেশি জয়েন হও, বুঝতে পারছো? আরও বেশি জয়েন হও। কমেন্ট ওইখানে আসবে না, ওইখানে আসবে। ওকে, তাহলে তোমরা মেবি তরঙ্গ জিনিসটা বুঝছো, ঠিক আছে? তাহলে আমি ক্লাসটা শুরু করি, তোমরা শেয়ার করো তোমাদের। আচ্ছা, তো তোমরা আসো। তরঙ্গ হচ্ছে দুই প্রকার। তরঙ্গ কয় প্রকার? দুই প্রকার। তরঙ্গ হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে অনুপ্রস্থ তরঙ্গ, আর একটা হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ। একটা হচ্ছে অনুপ্রস্থ তরঙ্গ। আমার লেখা ক্লিয়ার দেখা যায় কিনা জানাইও। একটা হচ্ছে অনুপ্রস্থ তরঙ্গ, আর একটা হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ।
অনুপ্রস্থ তরঙ্গ এবং অনুদৈর্ঘ্য তরঙ্গ। সো এখানটা একটু মনোযোগ দাও, এখানটা একটু কি দিবা, মনোযোগ দাও। অনুপ্রস্থ তরঙ্গ কি আর অনুদৈর্ঘ্য তরঙ্গ কি, ঠিক আছে? দেখো আমি তোমাকে একটা উদাহরণ দিই, যারা তোমরা জিমে যাও বা এমনিতে যারা যে সুতা দিয়ে একটু খেলাধুলা করো, কি সুতাকে যদি একটা সুতা হাতে নিয়ে তোমরা যদি এরকম নাড়াও অনেক জোরে, তোমরা কি দেখতেছ, সুতাটা কি করতেছে, সুতাটা তোমার হাত ধরো এখানে, তুমি একটা সুতাকে যদি নাড়াও সুতাটা এরকম এরকম করতেছে, এরকম এরকম করতেছে না? তো এখানটায় এই সুতাটা কি করতেছে, কম্পিত হচ্ছে। কিন্তু সুতাটা যদি তার সাম্যাবস্থান আমি চিন্তা করি, তাহলে সাম্যাবস্থানটা এরকম ছিল না সুতাটার। সরি আমার এখানে একটু ইয়ে হয়েছে, আমি একটু নামাই দিচ্ছি এটাকে, ওয়েট। এরকমই তো হচ্ছে সুতাটা, রাইট? তো এইখানটায় এখানে মাধ্যমের কণাগুলো, এটা না, এটার সাম্যাবস্থানে ছিল, একটা মাধ্যম ছিল, মাধ্যমটা হলো সুতা। তো এই যে মাধ্যমগুলো যদি আমি এরকমভাবে চিন্তা করি, দেখো চিন্তা করো, হ্যাঁ। তো এইখানটায় এই যে এই জিনিসটা, এটা হচ্ছে স্পন্দনের দিক। আমি যখন সুতাটাকে এভাবে এভাবে নাড়াচ্ছি, সুতাটা কি করতে স্পন্দিত হচ্ছে। আচ্ছা স্পন্দনটা কি, বা পূর্ণ কম্পনটা কি? পূর্ণ কম্পনটা হচ্ছে একটা জিনিসকে আমি ইনিশিয়াল পয়েন্ট থেকে শুরু করার পর সেটা যদি আবারও ইনিশিয়াল পয়েন্টে ফিরে আসে, তখন সেটা হচ্ছে একটা পূর্ণ কম্পন, বুঝতে পারছো? এবং ছোটোবেলায় আমরা দোলনায় দোল খেয়েছিলাম, বুঝছেন, দোল খেলাম না? তো দোলনাটা এখান থেকে শুরু করছি আমি এখান থেকে যাই, পর আবার যখন এখানে আসছি তখনই তো আমরা বলি এক, তাই না? ওই যে ছোটোবেলায় আমরা যে এমনি পিছনে বলে ঠেলা মারি আসে যায় বলি এই তুই 20 বার দিছস আমিও 20 বার দেবো, তো এরকম করে না, যে গেল আসলো এক, গেল আসলো দুই, এরকম করে গুনতাম না? তো এখান থেকে গেলেও আসলে এটা হচ্ছে একটা পূর্ণ কম্পন। তো এখান থেকে শুরু হয়ে যখন এটা এই সর্বোচ্চ একবার, এটাকে বলা হয় তরঙ্গ শীর্ষ, আর এটাকে বলা হয় তরঙ্গ পাত। তো এখানে যায় যখন আবার ঠিক এখানটায় পেরিয়ে আসছে এতটুকু, জাস্ট এখান থেকে এখানে, তো এখানে একটা পূর্ণ কম্পন তৈরি হয়েছে। কি তৈরি হয়েছে? একটা পূর্ণ কম্পন তৈরি হয়েছে। আচ্ছা আচ্ছা স্যার, জি স্যার, মৌমিতা আক্তার মিতু, ভালো কমেন্টস করো প্লিজ। ক্লিয়ার আসে না কি? কথা ক্লিয়ার আসে না নাকি, নাকি নেট প্রবলেম? কথা ক্লিয়ার আসে না? হ্যাঁ আমি তো কথাটা ক্লিয়ার শুনতে পাচ্ছি, আচ্ছা ঠিক আছে, লক্ষ্য করো আমি যে কথাটাই ছিলাম, ধরো আমি এখান থেকে যখন হাত দিয়ে মানে এভাবে ইয়ে করতেছিলাম, তখন আমার স্পন্দিত হয়ে সামনের দিকে যাচ্ছে। তো আমার স্পন্দিত দিকটা কোন দিকে? এই দিকে, এটা হচ্ছে আমার স্পন্দিত দিক, হ্যাঁ। আর তরঙ্গ, এই যে তরঙ্গের কণাগুলো উপরে উপরে উঠতেছে না, এভাবে উপরের দিকে যাচ্ছে না স্পন্দনের দিকের সাথে, তাই না? তাহলে এটার সাথে এটা কত ডিগ্রি কোণ তৈরি করতেছে? 90 ডিগ্রি কোণ তৈরি করতেছে, বা সমকোণ, মানে সমকোণ তৈরি করতেছে। তো যখন তরঙ্গের কণাগুলো স্পন্দনের দিকের সাথে 90 ডিগ্রি কোণ করে, তখন সেই তরঙ্গকে আমরা বলি অনুপ্রস্থ তরঙ্গ। কি বলি? অনুপ্রস্থ তরঙ্গ। ঠিক একইভাবে তাহলে অনুপ্রস্থ তরঙ্গ, তাহলে আমাকে কেউ যদি কোয়েশ্চেন্স করে তরঙ্গের কণা এবং তরঙ্গের দিকের মধ্যবর্তী কোণ কত, অনুপ্রস্থ তরঙ্গের ক্ষেত্রে আমি কি বলবো? 90 ডিগ্রি। কি বলবো? 90 ডিগ্রি। ঠিক একইভাবে অনুদৈর্ঘ্য তরঙ্গটাও ঠিক একই রকম। তোমার হাতে একটা স্প্রিং আছে, ছোটোবেলায় তো স্প্রিং দিয়ে আমরা অনেক টানাটানি অনেক কিছুই করি না? এখন একটা স্প্রিংকে আমি এভাবে টানলাম, এভাবে টানলাম, বুঝছো? স্প্রিংটাকে আমি এদিকে টানলাম, আমি হাত দিয়ে এভাবে টানলাম, টানার পরে আমার স্প্রিংটা কি করতেছে? কম্পিত হচ্ছে এদিকে। তো স্প্রিংয়ের স্পন্দনের দিক হচ্ছে এইদিকে। ঠিক একইভাবে যে স্প্রিংয়ের যে কণাগুলো, সেগুলো কিন্তু ওই দিকে কম্পিত হচ্ছে, মানে একই দিকে কম্পিত হচ্ছে, একটা সমান্তরাল হইতে তারা যাচ্ছে। তাহলে মাধ্যমের কণাগুলো এবং কম্পনের দিক বা স্পন্দনের দিক যদি সমান্তরালে হয়, তাহলে সেটাকে আমরা বলি
অনুদৈর্ঘ্য তরঙ্গ, সেটাকে আমরা কি বলি? অনুদৈর্ঘ্য তরঙ্গ। অনুদৈর্ঘ্যের তরঙ্গর উদাহরণ হচ্ছে শব্দ তরঙ্গ। আমি যে কথা বলতেছি এটা একটা অনুদৈর্ঘ্য তরঙ্গ। আর অনুপ্রস্থ তরঙ্গের উদাহরণ হচ্ছে পানির তরঙ্গ, বেতার তরঙ্গ, আলোক তরঙ্গ। এগুলো হচ্ছে অনুপ্রস্থ তরঙ্গের উদাহরণ। বুঝতে পারছো? বুঝতে পারছো? তোমরা জয়েন হয়ে নাও, তোমরা ক্লাস থেকে ঢুকে বের হয়ে যাচ্ছ। মজা তো সামনে, মজা তো কি সামনে। তোমাদেরকে বেসিক বোঝাচ্ছি। এখানে অনেকে বলতেছিলা যে তোমরা এই অধ্যায়ে একটু ঝামেলা আছে, তাই তোমাদের আমি বেসিক বোঝানোর চেষ্টা করছি। ওকে, আমরা একটু সামনের দিকে যাই। তো আমরা যদি অনুদৈর্ঘ্য তরঙ্গের কথা চিন্তা করি, অনুদৈর্ঘ্য তরঙ্গ, সরি অনুপ্রস্থ তরঙ্গ, এই যে ওকে, আমরা এখন কতগুলো টার্মের সাথে পরিচিত হব, অনেকগুলো টার্মের সাথে এখন আমরা পরিচিত হব। সবার আগে যে টার্মের সাথে আমরা পরিচিত হব সেটা হচ্ছে কম্পাঙ্ক। সেটা কি? কম্পাঙ্ক। সবার আগে আমরা যেটার সাথে পরিচিত হব সেটা হচ্ছে কম্পাঙ্ক। ওকে, কম্পাঙ্ক জিনিসটা কি? ওকে, কম্পাঙ্ক জিনিসটা হচ্ছে প্রতি সেকেন্ডে মানে প্রতি 1 সেকেন্ডে যতগুলো পূর্ণ স্পন্দন দেয় সেটাই হলো কম্পাঙ্ক। তাহলে প্রতি সেকেন্ডে কি বলতে পারি? প্রতি সেকেন্ডে যতগুলো পূর্ণ কম্পন দেয় সেটি হলো কি? কম্পাঙ্ক। এখন একটা কোয়েশ্চেন আসতে পারে, ভাইয়া পূর্ণ কম্পন, আমি প্রথমেই এটা বলেছিলাম যে পূর্ণ কম্পনটা কি? পূর্ণ কম্পন হচ্ছে তরঙ্গ সঞ্চালনের কোনো কণা যদি যে বিন্দু থেকে যাত্রা শুরু করে ওই একই বিন্দুতে আবার ফিরে, মানে ওই একই বিন্দুতে সেটা আবার ফিরে আসতেছে। তুমি দেখো এটা একটা সমান্তরাল, আমি এখান থেকে যাত্রা শুরু করে আবার ঠিক এখানে আসছি, এটা একটা পূর্ণ কম্পন। তাহলে এখান থেকে যখন এখানে আসছি এটা হচ্ছে অর্ধপূর্ণ কম্পন, ঠিক না? তো এই যে এটা হচ্ছে অর্ধপূর্ণ কম্পন, এটা হচ্ছে পূর্ণ কম্পন। পূর্ণ কম্পনের এখানে যে সর্বোচ্চ যে বিন্দুটি এখানে যেটা তৈরি হচ্ছে সেটাকে বলা হয় বিস্তার। কি বলা হয়? বিস্তার। ঠিক আছে, সেটা হচ্ছে কি? বিস্তার। তো এখানে যে জিনিসটা তৈরি হচ্ছে এটা হচ্ছে কি? বিস্তার। সর্বোচ্চ যে কম্পনটা তৈরি হচ্ছে বিস্তার। তো এখানে একটা কম্পন হয়েছে। এখন প্রতি সেকেন্ডে এরকম যতগুলো কম্পন মানে পূর্ণ কম্পন হয় সেটা হচ্ছে কম্পাঙ্ক। তো আমি যদি তোমাদেরকে বলি যে ভাইয়া 20 হার্জ বলতে কি বোঝায়, জানো কম্পাঙ্কের একক হচ্ছে হার্জ। তো 20 হার্জ বলতে কি বুঝো? সো এরকম প্রশ্ন আমাদের অনুধাবনে অনেক বেশি আসে। সো অনুধাবনের এই প্রশ্নগুলোর উত্তর আমি কি করবো? দেখো, আমি কম্পাঙ্ক কাকে বলে জানি? প্রতি সেকেন্ডে যতগুলো পূর্ণ কম্পন দেয় সেটি হচ্ছে কম্পাঙ্ক। তাহলে 20 হার্জ বলতে আমরা বুঝবো 1 সেকেন্ডে 20টি পূর্ণ কম্পন দেয়। তাহলে আমি বলতে পারি 20 হার্জ বলতে কি বোঝায়? 1 সেকেন্ডে 20টি কি দেয়? পূর্ণ কম্পন দেয়। আমি তোমাকে চিত্রের সাথে সেটাকে ড্র করার চেষ্টা করি। তাহলে ধরো এখান থেকে এটা 1, 2, 3, 4, 5, 6 এরকম যেতে কত? এরকম কি 20 পর্যন্ত কম্পন দিতে 1 সেকেন্ড জাস্ট সময় লাগে। সো এটা হলো আমার কি ভাইয়া? কম্পাঙ্ক। সো কম্পাঙ্কর কিছু কি আছে? রাশিমালা আছে। আমরা রাশিমালাটা একটু বোঝার চেষ্টা করি। লক্ষ্য করো, রাশিমালাটা হলো, আমি দেখলাম যে প্রতি সেকেন্ডে যতগুলো, আমি ধরে টি সেকেন্ডে, কত সেকেন্ডে? টি সেকেন্ডে পূর্ণ কম্পন দেয় এনটি। কতটি? এনটি। এন হচ্ছে একটা নাম্বার সংখ্যক আমার পূর্ণ কম্পন দেয়। বুঝতে পারছো? আচ্ছা, আপনি কি প্রতিদিন ক্লাস করান? হ্যাঁ, আমি প্রতিদিন না, আমার শিডিউল অনুযায়ী আমি ক্লাস করাই। তোমার গ্রুপের মধ্যে তোমরা একটা ক্লাস রুটিন পেয়ে যাবা, সেই অনুযায়ী আমি ক্লাস করাই। ওকে, তো আমি যেখানে ছিলাম, তো টি সেকেন্ডে পূর্ণ কম্পন দেয় কয়টি? এনটি। সুতরাং 1 সেকেন্ডে, কত সেকেন্ডে? 1 সেকেন্ডে পূর্ণ কম্পন দিবে কয়টি? n/tt। বুঝতে পারছো?
এতটিটো। তাহলে আমি তো এখানে লিখলাম প্রতি সেকেন্ডে, মানে প্রতি 1 সেকেন্ডে যতগুলো পূর্ণকম্পন দেয়, তাহলে আমি 1 সেকেন্ডে পূর্ণকম্পন এটা পাইছি, তার মানে এটাই তো আমাকে ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক। তাহলে আমি বলতে পারি F = n/t। এটা হলো আমার কম্পাঙ্কের একটা সূত্র, যেখানে n হচ্ছে যতগুলো মানে কম্পন তৈরি করে, আর t হচ্ছে যে সময়। বুঝতে পারছো? তা আমাকে কেউ যদি একটা একটা MCQতে বলা হয় যে কোনো একটি তরঙ্গ 3 সেকেন্ডে, কত সেকেন্ডে? 3 সেকেন্ডে 300টি স্পন্দিত মানে পূর্ণকম্পন দিছে। কতটি? 300টি পূর্ণকম্পন দিছে। 300টি পূর্ণকম্পন দিল, তার ফ্রিকোয়েন্সি কত, মানে তার কম্পাঙ্ক কত? তাহলে আমি বলতে পারি না যে F = কি? F = n/t। n কতটি কম্পন দিছে? 300টি। 300 টি কত সেকেন্ডে? 3 সেকেন্ডে, টি মানে 100 হার্টজ। বুঝতে পারছো? 100 হার্টজ। আমি মনে হয় কম্পাঙ্ক সম্পর্কে তোমাদেরকে বুঝাইতে পারছি। কম্পাঙ্ক বুঝাইতে পারছি। তো কম্পাঙ্ক তোমরা যদি বুঝে থাকো, এবার আসো আমরা শিখবো পর্যায়কাল বা দোলনকাল। কি শিখবো? পর্যায়কাল বা দোলনকাল। তো তোমরা এটা একটু উঠাও। এবার আমরা শিখবো পর্যায়কাল। পর্যায়কাল আমরা ফিজিক্সের যখন পরন্ত বস্তুর সময় বলছিলাম যে আমি এই যে মার্কারটাকে আমি উপরে মারলাম, সেটা আবার নিচে আসছে। তো যে সময় সেটা উপরে উঠলো, ঠিক সেম সময় যখন এটা নিচে নামলো, এই যে সময়টা সে অতিক্রম করলো, এটাকে বলা হয় পর্যায়কাল, রাইট? অর্থাৎ একটা নির্দিষ্ট, তো এখান থেকে এখান থেকে যখন এইখানে যায় আবার এখানে ফিরে আসছে, অর্থাৎ একটা পূর্ণ কম্পন তৈরি করছে। বুঝছো? তো একটা পূর্ণ কম্পন তৈরি করতে যে সময় লাগে তাকে বলা হয় পর্যায়কাল। তাহলে কি বলছি? একটি পূর্ণ কম্পন হতে যে সময়টুকু লাগে সেটাকে বলা হয় পর্যায়কাল। বুঝতে পারছো? তাহলে তরঙ্গ সঞ্চালনকারী কোনো কণার একটি পূর্ণকম্পন হইতে যে সময় লাগে সেটাকে বলবো আমরা কি কাল? পর্যায়কাল। তো পর্যায়কালের সাথে আমার কম্পাঙ্কের একটা সম্পর্ক আছে, অর্থাৎ কম্পাঙ্ক ও পর্যায়কালের সম্পর্ক। কম্পাঙ্ক পর্যায়কালের সম্পর্ক। দেখো আমরা এখানে পড়ে আসছি যে টি সেকেন্ডে পূর্ণকম্পন দেয় nt, পড়ছি না? ওকে। তো পর্যায়কাল এবং কম্পাঙ্কের যে সম্পর্ক সেটা হচ্ছে t = 1/f, অথবা আমি এটাকে লিখতে পারি F = 1/t। বুঝা গেছে? F = 1/t। তোমরা বেশি বেশি করে কমেন্টস করো কোথাও না বুঝলে। তোমরা বুঝতেছো? হ্যাঁ বুঝতেছি, সত্যি কথা আটকাই যাচ্ছে। সবাই কমেন্ট করতেছে আটকে যাচ্ছে, সামথিং ইজ রং। নেট প্রবলেম বলতেছে অনেক, ক্যামেরাতেও প্রবলেম আছে। তোমরা সবাই একটু শেয়ার করো, ক্যামেরাতেও প্রবলেম নাকি? হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে না। ওকে, ওকে। এবার আমরা যে টার্মটা শিখবো সেটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। কি দৈর্ঘ্য? তরঙ্গ দৈর্ঘ্য। এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। সো তরঙ্গ দৈর্ঘ্য কি? তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে একটা পূর্ণ স্পন্দনে, এই শুনতেছো তোমরা? দেখো এখান থেকে এখান পর্যন্ত এটা একটা পূর্ণ স্পন্দন, তাই না? ওকে। সো এখান থেকে এখান পর্যন্ত যাওয়ার সময় একটা কি সময় লাগছে, মানে একটা পর্যায়কাল হয়েছে, আমি বের করলাম। তো ওই সময়ে আমরা জানি কি দূরত্ব, দৈর্ঘ্য মানে তরঙ্গ দৈর্ঘ্য মানে একটা দূরত্ব অতিক্রম করা, তাই না? তো দূরত্ব অতিক্রম যেটা সময় সাপেক্ষিত হয়, তো এখান থেকে এখানে যে একটা নির্দিষ্ট সময়, মানে একটা পূর্ণ স্পন্দন হতে যে একটা নির্দিষ্ট সময় লাগছে, ওই সময়ে আমার তরঙ্গটি কতটুকু দূরত্ব অতিক্রম করছে সেটাই হচ্ছে আমার তরঙ্গ দৈর্ঘ্য। সেটা কি আমার তরঙ্গ দৈর্ঘ্য। বুঝতে পারছো? আমি এখানে আরেকটা তরঙ্গ যদি অঙ্কন করি, ধর আঁকলাম, হ্যাঁ। তো এখানে একটা জিনিস তুমি লক্ষ্য করো যে এটা তরঙ্গ শীর্ষ, তরঙ্গ শীর্ষ, তরঙ্গপাত, তরঙ্গপাত।
বা এটা হচ্ছে সমদশা, এটা হচ্ছে কি সমদশা। তো আমার তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে এই যে সমদশার মধ্যবর্তী যে দূরত্ব তাকেই বলা হয় তরঙ্গ দৈর্ঘ্য। অথবা অথবা এটাকে আমি কি বলছি, তরঙ্গ শীর্ষ। তরঙ্গ শীর্ষ বা দুটি তরঙ্গ শীর্ষ বা দুটি তরঙ্গ পাদের মধ্যে যে দূরত্বটা সেটাও কি তরঙ্গ দৈর্ঘ্য। তার মানে যে এইখান থেকে এখানে পর্যন্ত যে দূরত্বটা, এখান থেকে কি এখানে পর্যন্ত যে দূরত্বটা সেটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। তরঙ্গ দৈর্ঘ্য আমরা ল্যামডা দ্বারা কি করি, প্রকাশ করি। বা এখান থেকে এখান পর্যন্ত যে দূরত্বটা সেটা কি তরঙ্গ দৈর্ঘ্য। এটা দুইটা কি আমি, এটা হচ্ছে একটা সংজ্ঞা থেকে। যদি আমি আরেকটা সংজ্ঞা চিন্তা করি সেটা হচ্ছে একটা পূর্ণ স্পন্দিত হইতে, মানে একটা পূর্ণ কম্পন দিতে যে সময় লাগে ওই সময়ে আমার তরঙ্গটি মানে স্পন্দিত হইতেছে না, স্পন্দিত দিক তো এদিকে, স্পন্দনের দিকে না, তো এটা যতটুকু দূরত্ব অতিক্রম করে সেটাই তো তরঙ্গ দৈর্ঘ্য। তার মানে এইখান থেকে এখানে আসার পর্যন্ত যে দূরত্বটা, মানে এখান থেকে এখান পর্যন্ত যে দূরত্বটা সেটা হচ্ছে তোমার কি তরঙ্গ দৈর্ঘ্য। আমি বলতে পারি যে এখান থেকে যে এখানে পর্যন্ত দূরত্বটা এটাও কি তরঙ্গ দৈর্ঘ্য। বুঝতে পারছো? এতটুকু বুঝতে পারছি। মানে আমি তোমাদেরকে চাচ্ছি কিছু সিকিউ সলভ করানোর জন্য, তাই আমি তোমাদেরকে যেটা সবচেয়ে কোর, এই অধ্যায়ের সবচেয়ে কোর যেগুলো মানে ইম্পর্টেন্স, আমি সেগুলো আর কি সবার আগে আলোচনা করার চেষ্টা করতেছি। বুঝতে পারছেন? ওকে, তো আমি মেবি তরঙ্গ দৈর্ঘ্যটা বুঝতে পারছি। তো তরঙ্গ দৈর্ঘ্য পর্যায়কাল, কম্পাঙ্ক এবং তরঙ্গ বেগ, আরেকটা টার্ম আছে তরঙ্গ কি বেগ। আসো আমরা তরঙ্গ বেগটা জানি। আসো, তরঙ্গ বেগ কি? তরঙ্গ বেগ হচ্ছে প্রতি সেকেন্ডে একটা তরঙ্গ যতটুকু দূরত্ব অতিক্রম করে বা যত মিটার দূরত্ব অতিক্রম করে সেটাকে বলা হয় তরঙ্গ বেগ। সেটাকে কি বলা হয়? তরঙ্গ বেগ। বুঝতে পারছো? মানে এখান থেকে এটাতে যাচ্ছে একটা সেকেন্ডে সেটা কত দূরত্ব যাচ্ছে সেটা হচ্ছে তরঙ্গের বেগ। সো তরঙ্গের বেগ ডিপেন্ড করে আমার কিসের উপরে জানো? তরঙ্গের বেগ নির্ভর করে আমাদের বায়ুর তাপমাত্রার উপর। কিসের উপর? তাপমাত্রার উপর। আচ্ছা, সবার আগে আমি তরঙ্গ বেগ কিসের উপর ডিপেন্ড করে আমি একটা পরে বলতেছি। এর আগে আমরা পড়ব যে তরঙ্গ দৈর্ঘ্য, কম্পাঙ্ক এবং তরঙ্গ বেগের সম্পর্কটা এখন আমরা বের করব, যেটা এই অধ্যায়ের সবচেয়ে ইম্পর্টেন্ট, যেটা থেকে ম্যাথ আসে, যেটা থেকে কি আসে? ম্যাথ আসে। বুঝতে পারছো? তো আমি তরঙ্গ দৈর্ঘ্য, তাহলে আমি এখানে একটু লিখি। দাঁড়ো, আমি বাংলায় না লিখি, মানে সাইনগুলো দিই, হ্যাঁ তোমরা বুঝো। তরঙ্গ দৈর্ঘ্য, কম্পাঙ্ক ও বেগ, মানে তরঙ্গ বেগের সম্পর্ক, বুঝছো? এই সম্পর্কটা আমরা বুঝি। এখন আসো, আমি একটু আগে তরঙ্গ দৈর্ঘ্য কাকে বলা শিখেছি, যে একটা পূর্ণ কম্পন দিতে যতটুকু সময় লাগে ওই সময় সেটা কতটুকু অতিক্রম করে সেটা কি তরঙ্গ দৈর্ঘ্য, রাইট? তো এখান থেকে এখান পর্যন্ত আসার যে সময়টা সেটা না ছিল পর্যায়কাল, মানে একটা পূর্ণ কম্পন দিতে যে সময় লাগে সেটা পর্যায়কাল। তাহলে আমি বলতে পারি পর্যায়কাল মানে কি টি। ধরো টি সেকেন্ডে, ধরো এখান থেকে এখান পর্যন্ত যাচ্ছে সামথিং কত, একটু মিটার যাচ্ছে না, টি সেকেন্ডে এটা দূরত্ব কত আমি বের করে রাখেছিলাম না, এটা দূরত্ব কত? ল্যামডা। তো টি সেকেন্ডে অতিক্রম করে ল্যামডা দূরত্ব। বুঝতে পারছো? ল্যামডা দূরত্ব অতিক্রম করে টি সেকেন্ডে। তাহলে এক সেকেন্ডে অতিক্রম করে কত? এক সেকেন্ডে অতিক্রম করে ল্যামডা বাই কত? টি। আমি একটু আগেই তো বলছি তরঙ্গ বেগ কাকে বলে। তরঙ্গ বেগ কাকে বলে? এক সেকেন্ডে যতটুকু দূরত্ব অতিক্রম করে সেটাই তো তরঙ্গ বেগ। তাহলে এক সেকেন্ডে এতটুকু দূরত্ব অতিক্রম করছে, তাহলে এটাই তো আমার তরঙ্গ বেগ, তাই তো? তাহলে আমি এটাকে লিখতে পারি এটাই তরঙ্গ বেগ, ভি সমান সমান ল্যামডা বাই কত? টি। ভি সমান সমান কি? ল্যামডা বাই টি। তো এটা হচ্ছে, দেখো এটা এখন কিসের সাথে আসছে? তরঙ্গ বেগ, তরঙ্গ দৈর্ঘ্য এবং পর্যায়কালের মধ্যে সম্পর্ক। কিন্তু আমি তো এখানে বলছি কি কম্পাঙ্কের মধ্যে সম্পর্ক। বলো, কিছুক্ষণ আগেই তো আমি শিখলাম যে পর্যায়কাল এবং কম্পাঙ্কের মধ্যে সম্পর্ক হচ্ছে এফ ইজ ইকুয়াল টু 1/t অথবা টি ইজ ইকুয়াল টু 1/f। বুঝতে পারছো? তাহলে আমি এখান থেকে কি লিখতে পারি? বি সমান সমান ল্যামডা 1/t, আমি এভাবে ভাঙাই লিখলাম। আর ল্যামডা 1/tর পরিবর্তে আমরা কি লিখতে পারি? এফ ল্যামডা লিখতে পারি। সুতরাং ভি ইজ ইকুয়াল টু এফ ল্যামডা। বুঝা গেছে? কে কে বুঝতে পারছো কমেন্টস করো। কে কে বুঝতে পারছো কমেন্ট করো। তোমরা সবাই ক্লাসটা শেয়ার করো না, মানে তোমরা লাইভ থেকে বের হয়ে গেছো অনেকে। তোমাদের কাছে কি ক্লাসটা ইউজলেস মনে হচ্ছে, নাকি ভাই ঢুকলাম বের হয়ে যাব ওই সেন্সেই ঢুকলাম?
একজনে পাপিয়া সুলতান স্যার ক্লাসটার কতক্ষণ করাবেন? ক্লাসটা করাবো আরও 1-1.5 ঘন্টা করাবো। তরঙ্গ আর একবার বোঝান স্যার। জুবাইর হোসেন ওকে হ্যাঁ বুঝাবো। সাইদুর ভুঁইয়া স্যার আপনি কি গামতেছেন নাকি পাংখার নিচে যান? ধন্যবাদ আমার কষ্ট বোঝার জন্য। আমি আসলেই ঘামতেছি। আমি এসির তলেও ঘামাই, ঠিক আছে? এটা আমার একটা সমস্যা বলাও চলে, অতিরিক্ত ঘামাই। জি আমি বললাম যে আবার বলেন প্লিজ। আচ্ছা তোমরা এখানে কি বুঝতেছো না আবার? মানে এই সম্পর্কটাকে আবার বুঝাবো? সম্পর্কটা আবার বুঝাবো? আচ্ছা আমি সম্পর্কটা তাইলে তোমাদেরকে আবার বুঝি। তোমরা একটু কমেন্টস করা শুরু করো, বেশি বেশি কমেন্টস করো, আর খাতা কলম নিয়ে বসো, এগুলো লিখো। হ্যাঁ, কথা শুনো, মনোযোগ দাও। মানে আমি বলছি, আমি 3টা জিনিস তোমাদেরকে বললাম যে আমরা কম্পাঙ্গ সম্পর্কে জানছি, পর্যায়কাল সম্পর্কে জানছি, তরঙ্গ বেগ সম্পর্কে জানছি, তরঙ্গ দৈর্ঘ্য সম্পর্কে জানছি। আমি যদি এটাকে আবার ওভারভিউ করি, তোমরা একটু বোঝার চেষ্টা করো। আমি আবার প্রথম থেকে এটা একটু ওভারভিউ করি, হ্যাঁ, দেন আমি এটা বুঝাবো। ওয়েট করো। তোরা প্রথমত আমি যখন তরঙ্গ বুঝিয়েছিলাম, তরঙ্গ কি করলাম আমরা? শক্তি সঞ্চালিত হয় স্পন্দিত দিক, মানে আমার অনুপ্রস্থ, আমি যে তরঙ্গটা লিখছি সেখানে সেটা একটা অনুপ্রস্থ তরঙ্গ, অর্থাৎ এই যেভাবে যাচ্ছে এটা একটা অনুপ্রস্থ তরঙ্গ, বুঝতে পারছো? তো এই অনুপ্রস্থ তরঙ্গ মানে কি, যে স্পন্দনের দিকের সাথে, মানে তরঙ্গের যে কণাগুলো সেটা স্পন্দনের দিকের সাথে সমকোণে অবস্থান করে। তো আমার তরঙ্গের দিকটা হচ্ছে এইদিকে, ঠিক আছে? তো এখান থেকে এই যে এইখান থেকে যাওয়ার পরে এখান পর্যন্ত যে এতটুকু আসছে এই অবস্থানটাকে, এটাকে বলা হয় একটা পূর্ণ কম্পন। এটাকে কি বলা হয়? পূর্ণ কম্পন বা পূর্ণ স্পন্দন, বুঝতে পারছো? তো এই যে একটা পূর্ণ কম্পন হইতে যতটুকু সময়ের প্রয়োজন পড়ে, আচ্ছা এই পূর্ণ কম্পনে একটা সময় লাগছে না, ওই যতটুকু সময়ের প্রয়োজন পড়ে সেটা হলো তোমার কি পর্যায়কাল। এটা একটু মাথায় রাখো, যতটুকু প্রয়োজন পড়ে সেটা কি পর্যায়কাল। এখন এই পূর্ণকম্পন এখান থেকে এখান পর্যন্ত আসতে সেটা হলো কি পর্যায়কাল, ওকে? আর প্রতি সেকেন্ডে এইরকম পূর্ণকম্পন যতগুলো দিবে সেটা হচ্ছে কম্পাঙ্ক। সেটা কি ভাইয়া? কম্পাঙ্ক। যেমন আমি প্রথমে বলছিলাম 20 হার্জ বলতে কি বুঝো? কম্পাঙ্কের একক হচ্ছে হার্জ। তো 20 হার্জ হচ্ছে প্রতি 1 সেকেন্ডে এরকম 20টা কম্পন দেয়, পূর্ণকম্পন দেয়, বুঝতে পারছো? তো আমি একটা সূত্র তখন আমরা লিখে আসছি, টি সমান 1/f, বা মানে পর্যায়কালের সাথে কম্পাঙ্কের সম্পর্ক। পর্যায়কালের সাথে কি কম্পাঙ্কের সম্পর্ক। এবার আসলে তরঙ্গ দৈর্ঘ্য কাকে বলে ভাইয়া? তরঙ্গ দৈর্ঘ্য কি জানো? তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে যে একটা পূর্ণ কম্পন হয়েছে না, এখানে বলো, এখান থেকে এখান পর্যন্ত পূর্ণ কম্পন হয়েছে। তো এই পূর্ণ কম্পন হইতে যে সময় লাগছে সেটা কি মানে একটা পর্যায়কাল। তো পর্যায়কাল, ওই পর্যায়কালের জন্য যতটুকু দূরত্ব অতিক্রম করছি সেটাকেই বলা হয় তরঙ্গ দৈর্ঘ্য। অর্থাৎ আমার এইখান থেকে এইখান পর্যন্ত এই যে দৈর্ঘ্যটা, এটাকে বলা হয় কি দৈর্ঘ্য? তরঙ্গ দৈর্ঘ্য। সেটা কেন হয়েছে? এই একটা পূর্ণ কম্পনের ফলে যে পর্যায়কাল তৈরি হয়েছে, যে কাল বা সে সময়ের জন্য এই দূরত্ব আমি গেছে, সেটা হচ্ছে কি পর্যায়কাল। এবার আসো তরঙ্গ বেগ, ভ্যালোসিটি অফ ওয়েভস। তো ওই তরঙ্গ বেগটা কি? তরঙ্গের বেগটা হলো এই যে একটা, এখানে ধরো এখান থেকে এখানে হচ্ছে কি ল্যামডা, বা ধরো ল্যামডা মিটার না ধরো। তো এটা কত সেকেন্ডে গেল এখানে? সো প্রতি এক সেকেন্ডে যতটুকু দূরত্ব, দেখো আমার বেগের একক কি? মিটার পার সেকেন্ড না? তো মিটার পার সেকেন্ড অর্থ কি? পার সেকেন্ড, অর্থাৎ 1 সেকেন্ড, প্রতি 1 সেকেন্ডে কত মিটার যাচ্ছে? তার মানে প্রতি 1 সেকেন্ডে আমার এই তরঙ্গটা কত মিটার যাচ্ছে সেটা হচ্ছে তরঙ্গের বেগ। সেটা কি? তরঙ্গের বেগ। তো আমি এখানে কি লিখছি দেখো, তো এই শর্ত অনুযায়ী আমি যদি ল্যামডার শর্তটা দেখি, সেটা কি? ল্যামডা হচ্ছে কি, এই যে একটা টি এখান থেকে এখান পর্যন্ত একটা পর্যায়কাল হয়েছে, ওই টি পর্যায়কালের অতিক্রান্ত দূরত্ব হচ্ছে কি ল্যামডা না? এতটুকু ল্যামডা হয়েছে না? তো এটা লাগছে টি সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে, অতিক্রম করে ল্যামডা দূরত্ব। 1 সেকেন্ড কত সেকেন্ড? 1 সেকেন্ডে অতিক্রম করে কি ল্যামডা বাই টি সেকেন্ড, টি দূরত্ব। এখন এই 1 সেকেন্ড, আমি তো একটু আগে তোমাকে বলছি তরঙ্গ বেগ পার সেকেন্ড, মানে প্রতি 1 সেকেন্ডে যতটুকু দূরত্ব অতিক্রম করে সেটাই তো তরঙ্গ বেগ। তার মানে 1 সেকেন্ডে এতটুকু দূরত্ব অতিক্রম করছে, তাহলে এতটুকু দূরত্ব অতিক্রম করলে এটাই তো আমার তরঙ্গ বেগ। অর্থাৎ বি সমান আমি এটা লিখতে পারি, বুঝছো? তো এটা যখন লিখছি, তো এটাকে আমি ভাঙাই এইভাবে লিখছি, কারণ 1/t বা t সমান 1/f, বা f সমান হচ্ছে 1/t, বুঝতে পারছো? 1/t। পরে আমি এই 1/tর পরিবর্তে কি করলাম? f লিখলাম। কি লিখলাম? কারণ আমরা তো সূত্রটাই জানি, এটা লিখেছে। তো আমরা যখন সূত্র পেয়ে গেলাম b সমান f ল্যামডা,
পি সমান সমান কি লিমডা? রাত মোহাম্মদ চৌধুরী, পর্যায়কাল কাকে বলে এটা একটু বুঝান। পর্যায়কাল হচ্ছে যে এটা একটা এই একটা পূর্ণকম্পন হয়েছে না এখান থেকে এখান পর্যন্ত, এই একটা পূর্ণকম্পন হইতে যতটুকু সময় লাগছে রে সেটা হচ্ছে পর্যায়কাল, বুঝছো? যতটুকু সময় লাগছে সেটা পর্যায়কাল। আসো আরো ডিটেলসে সামনের দিকে যাই। ওকে, আমরা তিনটে সম্পর্ক বুঝছি। ওকে, এবার আসো তোমাদের পরীক্ষার খাতায় যেরকমভাবে আসে আর কি। তো এটা তো তোমার অনুদৈর্ঘ্যটা অনুপ্রস্থ বুঝেছি, যদি অনুদৈর্ঘ্য থাকতো তাইলে কি হতো দেখো, অনুদৈর্ঘ্যের বেলায় একটা সংকোচন একটা প্রসারণ, এই যে এটা কি সংকোচন, একটা হচ্ছে প্রসারণ, সংকোচন প্রসারণ, সংকোচন এরকম। তো এই যে এটাকে সংকোচন হয়েছে এটা প্রসারণ হয়েছে, তার মানে এটা হচ্ছে একটা পূর্ণকম্পন। এটা সংকোচন হয়েছে এটা প্রসারণ হয়েছে একটা পূর্ণকম্পন, এটা জাস্ট সংকোচন হয়েছে। তো এই যে পূর্ণকম্পনটা, এই পূর্ণকম্পনটা অতিক্রম করতে আমার যে সময়টুকু লাগে সেটাকে বলা হয় পর্যায়কাল, এই তরঙ্গের পর্যায়কাল। এই পূর্ণকম্পনে যতটুকু দূরত্ব অতিক্রম করছে ওই দূরত্বকে বলা হয় তরঙ্গ দৈর্ঘ্য। এই পূর্ণকম্পন এবার আসে 1 সেকেন্ডে, মানে এই যে একটা ওয়েভস মানে একটা অনুদৈর্ঘ্য তরঙ্গ, এটা যেতে যতটুকু 1 সেকেন্ডে যত মিটার যাচ্ছে সেটা হচ্ছে কি আমার তরঙ্গের বেগ। সো একটু আগে আমি যেটা বললাম সেটা ছিল অনুপ্রস্থ তরঙ্গ, আর এটা হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ, বুঝতে পারছো? এখন তোমাদের পরীক্ষায় উদ্দীপকগুলো কীভাবে আসে তোমাদেরকে আমি দেখাই। তোমাদের এই পরীক্ষায় উদ্দীপকগুলো এভাবে আসে, আমি অনুদৈর্ঘ্য দিয়ে বুঝাই তোমরা বুঝতে পারবা। স্যার তরঙ্গ বেগটা বুঝান, পাপিয়া সুলতানা প্লিজ। স্যার পাপিয়া সুলতানা তরঙ্গ বেগটা এখনো বুঝো নাই? আচ্ছা তুমি আমাকে বলো বেগ কাকে বলে ফার্স্ট, মানে এমনিতে বেগ কাকে বলে? এমনিতে বেগ হচ্ছে কি প্রতি সেকেন্ডে তুমি যতটুকু দূরত্ব অতিক্রম করো সেটাই তো বেগ। তুমি যদি বেগ বুঝে আসো, প্রতি 1 সেকেন্ডে তুমি যতটুকু দূরত্ব অতিক্রম করছো সেটাই তো বেগ। তো একটা তরঙ্গ, ধরো তুমি একটা তরঙ্গ দিলা, এরকম এরকম যাচ্ছে, যাচ্ছে না, এরকম এরকম যাচ্ছে। তো 1 সেকেন্ডে তরঙ্গটা এতটুকু দূরত্ব অতিক্রম করছে, পুরো এতটুকু দূরত্ব, ধরে 10 মিটার দূরত্ব অতিক্রম করছে 1 সেকেন্ডে। তাহলে আমি বলতে পারবো আমার ওই তরঙ্গের বেগ হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। মানে 1 সেকেন্ডে তরঙ্গটা যতটুকু দূরত্ব অতিক্রম করে সেটা হচ্ছে তরঙ্গের বেগ। সেটা কি তরঙ্গের বেগ, বুঝতে পারছো? এখন তোমাদের পরীক্ষায় যেই ধরনের উদ্দীপক আসে সেটা আমি তোমাদেরকে দেখাই। ধরো এই যে একটা কিনলাম আমি, একটা ওয়েভ মানে একটা অনুপ্রস্থ তরঙ্গ লিখলাম। তো ধরো এই তরঙ্গের এইখান থেকে এখানে যাইতে আমাকে বলে দিছে 2 সেকেন্ড লাগছে। কত সেকেন্ড লাগছে? 2 সেকেন্ড লাগছে। তরঙ্গটার এখান থেকে এখান পর্যন্ত যাইতে 2 সেকেন্ড লাগছে। তাইলে আমার এই তরঙ্গটার পর্যায়কাল কত? কি কত? পর্যায়কাল কত? এখন পর্যায়কাল কি আবার বল, পর্যায়কাল কি? পর্যায়কাল হচ্ছে ভাই এই যে এইখান থেকে কম্পিত হয়ে যখন এইখানে আসছে যতটুকু সময় লাগছে সেটা হচ্ছে পর্যায়কাল। কিন্তু আমি দেখতে পাচ্ছি আমার এই পুরো তরঙ্গটার মানে পুরো তরঙ্গের সময় লাগছে কত সেকেন্ড? 2 সেকেন্ড। তাহলে আমি এখান থেকে কি লিখতে পারি দেখো, আমার এইখান থেকে এইখান পর্যন্ত হচ্ছে কি একটা পর্যায়, এখান থেকে এখান পর্যন্ত একটা পূর্ণকম্পন হয়েছে। তো একটা পূর্ণকম্পন মানে এখানে একটা পর্যায়, সে একটা পর্যায় মানে টি দ্বারা ডিফাইন করলাম, ওকে। এবার এইখান থেকে আবার এইখানে আসতে বলো, আরও একটা টি না, মানে আরও একটা পর্যায়কাল হয়েছে। আমি প্লাস কি দিলাম? টি দিলাম। এবার বলো এইখান থেকে এইখানে এটা কি অর্ধকম্পন হয়েছে না? কি কম্পন হয়েছে? অর্ধকম্পন মানে অর্ধেক কম্পিত হয়েছে। তাইলে আমার এইখানটার পর্যায়কাল কি অর্ধেক না? অর্থাৎ প্লাস টি বাই কত? 2। এই পুরোটা হতে কতটুকু সময় লাগছে? 2 সেকেন্ড সময় লাগছে। কতটুকু সময় লাগছে? 2 সেকেন্ড সময় লাগছে। ক্যালকুলেটর 2 সেকেন্ড সময় লাগছে। এখন এখান থেকে আমি বলতে পারি কি এটা তো 2t, সো 2t প্লাস টি বাই 2 সমান সমান 2। দ্যাট মিনস 2 দুগুণে কত? 4t 5t বাই 2 ইজ ইকুয়াল টু কত? 2। সো এখান থেকে আমি বলতে পারি যে t ইজ ইকুয়াল টু 4/5। টি ইজ ইকুয়াল টু কত? 4/5।
সো এই 4/5 সেকেন্ড এটাই হচ্ছে আমার পর্যায়কাল। এটাই কি পর্যায়কাল? এটাই হচ্ছে কি বল ভাইয়া পর্যায়কাল। এটাকে তাহলে এটার ভ্যালু কত? এটার ভ্যালু হচ্ছে ধর 5, 4, একটা 0, 40, ঠিক আছে? 5 8 কত 40, মানে 0.8। তার মানে টি সমান সমান কত 0.8 সেকেন্ড। তার মানে এইখানটা এবার বুঝো, এখান থেকে এইখানে একটা পূর্ণ কম্পন দিতে 0.8 সেকেন্ড লাগছে, এইখান থেকে এইখানে একটা পূর্ণ কম্পন দিতে 0.8 সেকেন্ড লাগছে। এটা তো অর্ধ কম্পন, এইখানে কম্পন দিতে লাগছে 0.4 সেকেন্ড। সব কিছু যোগ করে তুমি পাবা দেখবা 2 সেকেন্ড। বুঝতে পারছো? বুঝতে পারছো ঘটনাটা? এটা হইল, কে কে বুঝতে পারছো এই জিনিসটা? কে কে বুঝতে পারছো একটু কমেন্টে জানো। একটু কমেন্টস করো কে 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 বুঝো নাই, না বুঝলে একটু বলো, আমি আবার বুঝিয়ে দিব প্রয়োজনে। ওকে, সো এটা তো বুঝছি নাকি? এবার একইভাবে এটা তো পর্যায়কালের জন্য আমরা পড়লাম, ঠিক একইভাবে আমাকে ধরো বলে দেওয়া হয়েছে যে এইখান থেকে এইখান যে গেল এটা দূরত্ব হলো ধরো 5 মিটার। কত মিটার? 5 মিটার। এটা থেকে এটা পর্যন্ত দূরত্ব কত? 5 মিটার। দেখো এখানে কি মিটার আসছে, তার মিটার মানে কি দৈর্ঘ্যের একক তো মিটার। তার মানে এখানে দৈর্ঘ্য বলে কিছু একটা আসবে। তার মানে তরঙ্গ দৈর্ঘ্য আমাকে বের করতে বলছে। আমাকে বলছে এই মানে এই ওয়েভের তরঙ্গ দৈর্ঘ্য কত, ঠিক আছে? তা আমি কি শিখছি, একটা পূর্ণ কম্পন দিতে যতটুকু দূরত্ব অতিক্রম করে সেটাই তো এক তরঙ্গ, মানে সেটাই তো ল্যামডা, সেটাই তো তরঙ্গ দৈর্ঘ্য। তোকে তাহলে এইখান থেকে এইখান পর্যন্ত আসতে একটা পূর্ণ কম্পন দিছে, মানে একটা ল্যামডা। ওকে, এইখান থেকে এইখান পর্যন্ত আসতে আরেকটা পূর্ণ কম্পন দিছে, আরেকটা ল্যামডা। তাহলে এইখান থেকে এখানে অর্ধ কম্পন দিছে ভাই, হাফ ল্যামডা। সমান সমান এতটুকু পুরো কতটুকু দূরত্ব অতিক্রম হয়েছে? 5 মিটার না? 5 মিটার। ওকে, তো এইখান থেকে আবারও তুমি একটু ক্যালকুলেট করে দেখবা 5 ল্যামডা বাই 2 সমান সমান 5, সরি 5। ওকে, দ্যাট মিনস 5 5 কাটা ল্যামডা ইজ ইকুয়াল টু 2 মিটার। কত মিটার? 2 মিটার। তার মানে এই তরঙ্গটার তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে কত? 2 মিটার। মানে এই যে এইখান থেকে এইখানে যেতে কতটুকু সময় লাগছে, কতটুকু দূরত্ব অতিক্রম করছে? 2 মিটার দূরত্ব অতিক্রম করছে। অর্থাৎ এইখান থেকে এটা হচ্ছে কত? 2 মিটার। এতটুকু হচ্ছে 2 মিটার, ঠিক আছে? এখন এটা থেকে আবার এটা থেকে এটাও কতটুকু মিটার? 2 মিটার। এটা হাফ, অর্ধেক হয়েছে না? তার মানে এটা হচ্ছে 1 মিটার। যোগ করে দেখো 2 2 2 1 5। বুঝছো? বুঝাইতে পারছি? কমেন্টস করো, বুঝাইতে পারছি? ইয়েস স্যার, থ্যাংক ইউ। জুবায়ের হাসান বলছে সুন্দর, এভাবেই বুঝান স্যার। থ্যাংক ইউ। আহমেদ রাফসান, ইয়েস স্যার বুঝছি। মালিয়া ইসলাম, বুঝছি স্যার, থ্যাংক ইউ বোঝার জন্য, ধন্যবাদ। আসো, এই ঘটনাটা তোমরা বুঝতে পারছো? তাইলে আগের এইখানটায় আমার এতটুকু হচ্ছে ধরো এখান থেকে এতটুকু যাইতে 5 মিনিট, মানে 5 মিটার, এতটুকু 5 মিটার দূরত্ব। আবার একটু আগে এটার আমি দেখলাম যে এতটুকু যাইতে আমার কত 2 সেকেন্ড সময় লাগে। তখন আমরা এফ এর ভ্যালু কত পাইছিলাম? 0.8, সরি এফ না তো, টি এর ভ্যালু কত পাইছি? টি এর ভ্যালু কত পাইছি? 0.8 পাইছি। বুঝছো? তার মানে এটার আমি একটু আগে যেটা করছি, টির ভ্যালু কত পাইছিলাম? 0.8 সেকেন্ড। বুঝছো? 0. কত? 8 সেকেন্ড। ওকে, আর এখন আমি তার ল্যামডা কত পাইছি? 2 মিটার পাইছি। তা আমি চাইলে কি তার তরঙ্গ বেগটা বের করে ফেলতে পারতাম না? পারবো না বলো? অবশ্যই পারবো। কিভাবে পারবো? ভি ইজ ইকুয়াল টু এফ ল্যামডা। এখন এফ কত? এফ তো এখানে নাই, এখানে টি আছে। তো টিকে আমরা এফ এর পরিবর্তে কি লিখতে পারি? এফ সমান সমান 1/t লিখতে পারি। সো আমি এফ এর পরিবর্তে লিখতে পারি 1 বাই কত? টি ল্যামডা। ওকে, 1, টির ভ্যালু কত? 0.8 ইন্টু ল্যামডার ভ্যালু কত? 2। একটু ক্যালকুলেশন করে দেখো কত হয়।
একটু ক্যালকুলেশন করে জানাও, ক্যালকুলেশন করে জানাও আনসার কত হয়। আচ্ছা ক্যালকুলেশন করে উত্তরটা একটু জানাও। টু পয়েন্ট ফাইভ, 2.5 আসে। আচ্ছা আমি দেখতেছি, দাঁড়াও। হ্যাঁ হয়েছে, থ্যাংক ইউ। এবার আসো আমরা একটা সিকিউ সলভ করব। কি করব? একটা সিকিউ সলভ করব এই কনসেপ্টের উপর ভিত্তি করে, যেটা খুব ইম্পর্ট্যান্ট। দুটি মাধ্যম আছে আমার কাছে, একটা হচ্ছে পি মাধ্যম, একটা হচ্ছে কিউ মাধ্যম। হায় 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 হায়। ওকে, এটা হচ্ছে পি মাধ্যম, আরেকটু হলো কিউ মাধ্যম। পি মাধ্যম আর কি মাধ্যম? কিউ মাধ্যম। সো পি মাধ্যমের আমার তরঙ্গ বেগ হচ্ছে 350 মিটার পার সেকেন্ড, আর কিউ মাধ্যমের তরঙ্গ বেগ হচ্ছে 400 মিটার পার সেকেন্ড। আরে মিটার পার সেকেন্ড। উভয় তরঙ্গের কম্পাঙ্ক সেম, বুঝছো? ওকে, আর হলো কোয়েশ্চেন হলো মাধ্যম দ্বয়ের তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য। মাধ্যম দ্বয়ের তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য 0.4 মিটার। কত? 0.4 মিটার। প্রথম প্রশ্ন হচ্ছে পি ও কিউ মাধ্যমের তরঙ্গ দৈর্ঘ্য কত? এটা হলো প্রশ্ন, এটা হলো প্রশ্ন। হ্যাঁ, পি ও কিউ মাধ্যমের তরঙ্গ দৈর্ঘ্য কত? বুঝছো? তোমরা কমেন্ট করো, মাত্র 4টা শেয়ার করছো, তোমরা কেউ শেয়ার করতেছো না। প্লিজ এটা একটু শেয়ার করো, তোমরা তোমাদের সবাই টাইম লাইনে শেয়ার করে দাও, ঠিক আছে? এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, যা তোমাদের সামনে পরীক্ষা আসতে পারে, ঠিক আছে? আসবে ডিরেক্টলি আমি বলতে চাই না, আসতে পারে, বিকজ ইট ইম্পর্টেন্ট। তো দেখো, তোমাকে দুটি মাধ্যম দেওয়া হয়েছে, একটা পি মাধ্যম, একটা হচ্ছে কিউ মাধ্যম। তো দুইটি মাধ্যমের বেগ বলা আছে, একটা হচ্ছে 350 পি মাধ্যমের, আর কিউ মাধ্যমের হচ্ছে 400। আর তাদের মধ্যকার উভয়ের ফ্রিকোয়েন্সি সমান, মানে কম্পাঙ্ক সমান। আর এই দুটি তরঙ্গের মধ্যে যে তরঙ্গ দৈর্ঘ্য রয়েছে, অর্থাৎ এখান থেকে ধরো মানে পি ও কিউ মাধ্যমের তরঙ্গ দৈর্ঘ্য কত বের করতে বলছে, কিন্তু আমার কোয়েশ্চেন আবার বলে দিচ্ছে মাধ্যম দ্বয়ের তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য 0.4। সাপোজ ধরো পি মাধ্যমের তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে এখান থেকে এখানে, ধরো এটা 4 মিটার। কত মিটার? 4 মিটার। তাহলে কিউ মাধ্যমের তরঙ্গ দৈর্ঘ্য একটু বড়, তাহলে এটা তরঙ্গ দৈর্ঘ্য কত হবে জানো? 4.4 মিটার। সো এটা থেকে এটার পার্থক্য কত? 0.4, রাইট? সো এরকম আর কি, দুইটা এরকম, তাই দুইটার মধ্যকার তরঙ্গ দৈর্ঘ্য পার্থক্য কত? 0.4। এখন আমাকে বের করতে হবে পি ও কিউ মাধ্যমের তরঙ্গ দৈর্ঘ্য কত। যেমন আমি এখানে ধরে নিছি যে পি মাধ্যমের 4, কিউ মাধ্যমের হচ্ছে 4.4, কিন্তু আমার কোয়েশ্চেনে তো এটা ধরে নিতে হবে না, কোয়েশ্চেনে যে ডেটা আছে সেই ডেটা অনুযায়ী আমাকে বের করে নিয়ে আসতে হবে, বুঝতে পারছো? এটা হলো আমার মানে এই প্রশ্নের মেইন কনসেপ্ট। তো দেখো বুঝি, হ্যাঁ। এখানে দেখো পার্থক্য মানে কি, তোমরা পার্থক্য মানে কি বুঝো বলো তো? পার্থক্য মানে কি?
মানে সামথিং দুইটা বস্তুর মধ্যে তুলনা, রাইট? এটা তো পার্থক্য। তো এখানে একটা মাধ্যম হচ্ছে পি মাধ্যম আর একটা মাধ্যম হচ্ছে কিউ মাধ্যম। ওকে, তো তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য যেহেতু এটা দেওয়া আছে কোয়েশ্চেন অনুযায়ী, তো প্রশ্ন মতে তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য কত? প্রশ্ন মতে তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য 0.4 মিটার, বুঝছো? এখন আমি ধরলাম পি মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে ল্যামডা পি, কিউ মাধ্যমে তরঙ্গ হচ্ছে ল্যামডা কিউ। তো পার্থক্যটা পি থেকে কিউ হতে পারে, কিউ থেকেও তো পি হতে পারে, অর্থাৎ পার্থক্য তো এরকম হতে পারে ল্যামডা পি মাইনাস ল্যামডা কিউ, এটা ইজ ইকুয়াল টু 0.4 হতে পারে, অথবা ল্যামডা কিউ মাইনাস ল্যামডা পি, এটা তো 0.4 হতে পারে। কোশ্চেন হলো ভাই আপনারা কোনটা ধরে করবেন, কোয়েশ্চেন হলো আপনারা কোনটা ধরে করবেন, বুঝতে পারছেন? এটা ধরে নাকি এটা ধরে, মানে ল্যামডা পি মাইনাস ল্যামডা কিউ নাকি ল্যামডা কিউ মাইনাস ল্যামডা পি, আপনি কোনটা ধরে করবেন? তা আমি এই অঙ্কটা যখন আমার এক স্টুডেন্টকে করাচ্ছিলাম, ও আমাকে কি বলে জানো, ভাই পি মাধ্যম আগে দেওয়া আছে, পি মাধ্যমেরটা আগে, তার মানে ল্যামডা পি মাইনাস ল্যামডা কিউ। ঠিক আছে, এটা কোনো লজিক হইলো? এটা লজিক হইলো ভালো? তো তুমি এটা দিয়ে করলে কিন্তু একরের নাম্বার, মানে এটা দিয়ে করলে যেটা পাবা এটা দিয়ে করলে তার অপোজিটটা পাবা, অর্থাৎ মাইনাস কিছু একটা আসবে। তো আমার অঙ্কটাকে যদি আমি ফুলফিল করতে হয়, মানে আমি পুরো মার্ক পেতে হয়, তাহলে আমাকে আসলে বুঝতে হবে এটা করবো নাকি এটা করবো। এখন বলো ডিফারেন্স মানে কি? আমরা অলওয়েজ বড়টা থেকে ছোটোটা বিয়োগ করি, এটাই তো করি নাকি? তো আমাকে দেখতে হবে যে আমার ল্যামডা পি বড় নাকি ল্যামডা কিউ বড়, এটা এখন আমরা দেখবো। তো সাইড নোট এটা তোমাকে এক্সাম হলে দেখাইতে হবে, তারপর আমি এখানে সাইড নোট দিয়ে এখান থেকে দেখাচ্ছি, এটা আমাকে দেখাতে হবে। আচ্ছা লক্ষ্য করো, আমরা কি জানি, আমরা সূত্র জানি ভি সমান সমান হচ্ছে এফ ল্যামডা, এটাই তো জানি। বলো আমার উভয়ের পি এবং কিউ মাধ্যম, উভয় মাধ্যমে আমার ফ্রিকোয়েন্সিটা হচ্ছে ধ্রুব। তার মানে ফ্রিকোয়েন্সি যদি ধ্রুব থাকে তাহলে আমরা বলতে পারি না ভি প্রপোর্শনাল অফ ল্যামডা, মানে হলো তরঙ্গ বেগ তরঙ্গ দৈর্ঘ্যের সমানুপাতিক। তার মানে তরঙ্গ দৈর্ঘ্য যদি বেড়ে যায় তরঙ্গ বেগও বেড়ে যাবে, তরঙ্গ দৈর্ঘ্য কমে গেলে তরঙ্গ বেগও কমে যাবে। মানে বুঝতে পারতেছো তো, বেগ কমলে তরঙ্গ দৈর্ঘ্য কমবে, বেগ বাড়লে তরঙ্গ দৈর্ঘ্য বাড়বে, ব্যাপারটা এমন না? সো তার মানে এটা একটা সমানুপাতিক। এখন তুমি লক্ষ্য করো তো, তোমার পি মাধ্যমের বেগকে আমি ধরলাম বিপি, কিউ মাধ্যমের বেগকে আমি ধরলাম বি কিউ। এখন বলো একটু উদ্দীপকে লক্ষ্য করো তো, পি মাধ্যমে বেগ কত? 350। কিউ মাধ্যমে বেগ কত? 400। বলো তো দেখি তাহলে কোনটার বেগ বেশি? কিউ মাধ্যমের বেশি। তাহলে কিউ মাধ্যমের যদি তরঙ্গ বেগ বেশি থাকে, বেগ কি থাকে? বেশি থাকে। কিউ মাধ্যমে তরঙ্গের বেগ যদি কি থাকে? বেশি থাকে, তাহলে ডেফিনেটলি তার তরঙ্গ দৈর্ঘ্য বেশি। তার মানে ল্যামডা কিউ বড়, ল্যামডা পি কি ছোট, তাই না? সো এটা বড় এটা ছোট, তাহলে বড় থেকে তো আমি ছোটটা বিয়োগ করব, তার মানে আমরা এটা থেকে এটা বিয়োগ করবো, এটা করবো না, আমরা এটা করবো। এটাকে কি বুঝছো একটু আমাকে জানো, এটাকে কি বুঝছো? এটাকে কি বুঝছো একটু জানো, কাইন্ডলি জানো। ওকে, তোমাদের অ্যাটেন্ডেন্স এত কম, কি বলবো। ওকে, থ্যাংক ইউ বোঝার জন্য। পাপিয়া সুলতানা, তুমি অনেক মানে মনোযোগ দিয়ে ক্লাসটা করতেছো, তোমার জন্য আমার এক্সট্রা একটা ধন্যবাদ জানাচ্ছি তোমাকে। সবাই যদি এরকম ক্লাস করতো তাহলে আসলে ভালো লাগতো, ক্লাস করে মজা পাওয়া যায়। তোমাদেরকে ধরো একটা ক্লাসে আমি অনেকগুলো মানে অনেক কিছু পড়াবো ভেবে আসি, কিন্তু তোমাদের অ্যাটেন্ডেন্স দেখলে তত আসলে পড়াইতে পারি না, মানে কনফিডেন্ট পাইনি আর কি যে তোমরা। যাই হোক, আহমেদ রাফসান স্যার আরেকবার প্লিজ। আচ্ছা
আমাকে এখানে কোয়েশ্চেনে বলছে তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য এত, তো তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য আমি লিখছি, তো পার্থক্য মানে কি বিয়োগফল। তো পি মাধ্যমের থেকে কিউ মাধ্যমের পার্থক্য হতে পারে, কিউ মাধ্যম থেকে পি মাধ্যমের তো পার্থক্য হতে পারে, দুইটাই তো হতে পারে। তো আমাকে দেখতে হবে কোনটা বড়, যেটা বড় হবে আমি সেটা থেকে তো পার্থক্য বের করবো। সো বড় না ছোট সেটা আমরা বুঝবো কি থেকে, আমাদের এই সূত্র থেকে। আমরা সূত্র জানি কি ভি ইজ ইকুয়াল টু এফ ল্যামডা। তো যেখানে আমার এফটা উভয় পাশে অর্থাৎ পি মাধ্যমে এবং কিউ মাধ্যমে আমার এফটা ধ্রুব, তাহলে আমি বলতে পারি ভি ইজ ইকুয়াল টু কি, সরি ভি সমানুপাতিক অফ কি এফ, সরি আল্লাহ, ভি কার সমানুপাতিক, তরঙ্গ দৈর্ঘ্যের সমানুপাতিক। অর্থাৎ আমার তরঙ্গ দৈর্ঘ্য বেড়ে গেলে আমার কি বিটা বেড়ে যায়, তরঙ্গ বেগ বেড়ে যায়, তাই না? তো এখানটায় আমার তরঙ্গ বেগ কার বেশি, কিউ মাধ্যমে তরঙ্গ বেগ বেশি না? তো কিউ মাধ্যমে যেহেতু তরঙ্গ বেগ বেশি, তাহলে যেহেতু সমানুপাতিক সম্পর্ক আছে, তাহলে অবশ্যই কিউ মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্য কি বেশি। তার মানে এটা যেহেতু বড়, এটাও বড়, বুঝতে পারছো? তো এটা আমি এটা লিখলাম। এখন এটা দেখে আমরা সব অঙ্কটা একটু সলভ করে ফেলি। তাহলে আমরা এটা লিখতে পারবো না, আমরা এটা লিখতে পারবো। আমি একটু ক্লিয়ারলি লিখি, ল্যামডা কিউ মাইনাস ল্যামডা পি ইজ ইকুয়াল টু 0.4। তো আমি এখান থেকে ল্যামডা সূত্রটাকে দেখো, ভি ইজ ইকুয়াল টু কি এফ ল্যামডা, তাই না? সো ল্যামডা ইজ ইকুয়াল টু কত, ভি বাই কত এফ, এটা তো লিখতে পারি, তো লিখো ভি বাই এফ। তো এটা কার ভি, কিউর ভি, তাহলে ভি কিউ মাইনাস কি ভি ফি বাই এফ, বুঝছো, ইজ ইকুয়াল টু 0.4। এখন কত বুঝো, এখানে লসাগু করবা এফ, লসাগু কত আসে, এফ আসে, বি কিউ মাইনাস বি ফি, বি কিউ মাইনাস বি ফি ইজ ইকুয়াল টু 0.4, 0. কত 4, বি কিউ কত 400, বি ফি কত 300, 400 থেকে 350 গেলে কত থাকে, 50 থাকে, কত থাকে 50 থাকে, ইন্টু এফ ইজ ইকুয়াল টু 0. কত 4 সমান সমান এফ ইজ ইকুয়াল টু আমরা পাবো 125 হার্টজ। কত পাবো, 125 হার্টজ। সো আমার প্রশ্ন হচ্ছে পি মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্য, কিউ মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্য বের করতে বলছে। তাহলে আমি এখানে লিখি যে পি মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্য, পি মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ দৈর্ঘ্য কি, এই যে ল্যামডা পি ইজ ইকুয়াল টু ভি বাই কত, তাহলে বিপি বাই কত এফ। আমার বিপিটা কত বলো তো, বিপিটা হলো 350, তাহলে 350 বাই কত 125, 350 বাই কত 125, 2.8 কত 2.8 মিটার তরঙ্গ দৈর্ঘ্য। ঠিক একই মাধ্যমে কিউ মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্য কি, ল্যামডা কিউ সমান সমান কত 400 বাই কত এফের ভ্যালু কত বের করছি আমরা 125, কত 125, 400কে 125 দ্বারা ভাগ কর, 3.2 কত 3.2 মিটার। তাহলে আমি আনসার পেয়ে গেছি, দেখছো পি মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্য এত, কিউ মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্য এত। এখন দুইটার মধ্যে তুমি পার্থক্য করো, 3.2 থেকে 2.8 গেলে 0.4ই থাকতেছে, তার মানে আমার আনসার হয়ে গেছে, বুঝতে পারছো? তো কে কে বুঝছো কমেন্ট করো। আচ্ছা, আমরা আরেকটা কোয়েশ্চেন্স লিখি, এটার বড় গো যেটা, পি ও কিউ মাধ্যমে শব্দটি 40টি কম্পনের জন্য, পি ও কিউ মাধ্যমে শব্দটি 40টি কম্পনের জন্য, 40টি কম্পনের জন্য অতিক্রান্ত দূরত্বের পার্থক্য কত? ঠিক আছে। আচ্ছা, আগের প্রশ্নটা আমরা পি মাধ্যমের তরঙ্গ, আমি এখান থেকে লিখে রাখি, বি মাধ্যমের তরঙ্গ পি বের করছি কত 2.8, কত 2.8 মিটার, আর কিউ মাধ্যমে ল্যামডা কিউ বের করছি কত 3.2 মিটার। আমি লিখে রাখছি, কাজে লাগবে, বুঝতে পারছো? বুঝতেছি স্যার। রাফসান ফাফিয়া বলতে স্যার আরেকবার বুঝান। আচ্ছা,
তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য যে এটা তো বুঝছো। আমি এখন সূত্রটা লিখলাম যে বি ইজ ইকুয়াল টু এফ ল্যামডা হলে ল্যামডা ইজ ইকুয়াল টু কি বি বাই এফ। তো ঠিক এভাবে আমি ল্যামডা ইজ ইকুয়াল টু বি বাই এফ লিখছি। তো এটা কিউ এর জন্য এই জন্য বি কিউ বাই এফ। একইভাবে মাইনাসের মাইনাস ল্যামডা পি, তো ল্যামডা পি কী হবে, ল্যামডা পি মানে ল্যামডা সূত্র বি বাই এফ, তো বি বাই এফ লিখছি অর্থাৎ বিপি বাই এফ ইজ ইকুয়াল টু 0.4। আমি এখানে এফটাকে কী করছি, লসাগু করছি। লসাগু করার পরে আমরা কি পাচ্ছি, বি কিউ মাইনাস বিপি পাচ্ছি। বি কিউর ভ্যালু কত 400, বিপির ভ্যালু কত 350। তো 400 থেকে 350 গেলে কত থাকে, 50 থাকে। নিচে কি এফ, নিচে কি এফ। এখন এখানে আমি কাজ করলাম, কোনায় কোনায় গুণ করলাম, কোনায় কোনায় গুণ করে কত পাবো, 0.4 এফ পাবো ইজ ইকুয়াল টু 50 পাবো। মানে এটা পাবো না যে আমি কোনায় কোনায় গুণ করলে 0.4 এফ ইজ ইকুয়াল টু কত, 50। সুতরাং এফ ইজ ইকুয়াল টু কত, 50 ভাগ কত, 0.4। বুঝছো, 50কে 0.4 দ্বারা ভাগ করলে 125 পাওয়া যায়। কত পাওয়া যায়? সামুয়েল স্যার, আমার নেটের প্রবলেম খুবই দুঃখজনক, তোমরা এমবি কিনে রাখবা, বুঝতে পারছো, এমবি কিনে রাখবা। একবার বুঝছো? তো আমি এখান থেকে ফ্রিকোয়েন্সি বের করছি কত, 125। তাহলে আমাকে বের করতে বলছে পি মাধ্যম এবং কিউ মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্য বের করতে। তো পি মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্য যদি এটা হয়, এটা সূত্র কি, বিপি বাই এফ না। সো বিপির ভ্যালু কত, 350, এফ এর ভ্যালু কত, 125। 350কে 125 দ্বারা ভাগ করলে 2.8। একইভাবে কিউ মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা কিউ ইজ ইকুয়াল টু, এখানে কি হচ্ছে, বি কিউ বাই কত এফ, বি কিউর ভ্যালু কত 400, এফ এর ভ্যালু কত 125, ভাগ করলে কত পাচ্ছি 3.2। তোমরা এবার এখান থেকে এটা মাইনাস করে দেখো 0.4ই আসতেছে। বুঝতে পারছো? তোমরা শেয়ার করো, কত কত বলতেছি, পোলাপান শেয়ার করে না রে। শেয়ার করতে কি তোমাদের কষ্ট লাগে? কত কিছু তো শেয়ার করো, কত রিলস শেয়ার করো, হানিয়া আমির আসছে রে, এটা তো শেয়ার করতে করতে তোরা পাগল হয়ে গেছিস, পড়াশোনা শেয়ার করতে চাস না। একটা কথা মনে রাখবা, তোমরা যদি কোনো ভালো কিছু শেয়ার করো, ভালো কিছু শেয়ার করলে এটা যদি কেউ দেখে, ধরো তুমি একটা কোরআনের আয়াত শেয়ার করছো মুসলিম মানে ধর্মাবলম্বী যারা, তাদের উদ্দেশ্যে, আমি ওই জিনিসটা দেখে আমার কাছে যদি তুমি শেয়ার করছো, তোমার কারণে আমি কোরআনটা শুনতেছি, তা আমার কারণে কি, আমার কারণে তুমি মানে আমি শুনে আমি কি হলাম, আমার স্বভাব হচ্ছে, তাই তোমারও কি স্বভাব হবে। এখন তুমি গান চাটতেছ, নাচ চাটতেছ, তার একজনের শুনে তার গুণা হচ্ছে না, তো ওই গুণার বাকিটা কিন্তু তুমি হবে, কারণ তুমি তার সামনে নিচ্ছ। শেয়ার করার অর্থ কি, তুমি আরেকজনের সামনে নিচ্ছ। এখন তুমি যদি আজকে ক্লাসটা শেয়ার করো, তাহলে তোমার ফ্রেন্ড লিস্টে যারা একটু দুর্বল স্টুডেন্ট আছে, যাদের এই অধ্যায়টা খুবই প্রয়োজন, তারা যখন এটা পড়ে কিছু একটা শিখতে পারবে, তখন তারা একটা স্বস্তি পাবে, একটা স্বস্তির নিঃশ্বাস নেবে। তখন তোমরা বেশি কি, তোমরা সে খুশি হওয়ার অর্থ কি, তার মন ভালো থাকলো, তাই না? আরেকজনের মন ভালো রাখাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ জিনিস। তাই একটু শেয়ার করো, তোমাদেরকে এত বলতেছি, প্লিজ একটু শেয়ার করে দাও। বুঝতে পারছো? লাভ না এতবার বলার পরে তোমরা শেয়ার করতেছো না। যাই হোক, অঙ্কটা আমি বুঝতেছি। তো এই প্রশ্নটা এবার আমি দেখাই যে পি ও কিউ মাধ্যমে শব্দটি 40টি কম্পনের জন্য অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। এখন আসো, আমরা পি মাধ্যমের যেটা আর কিউ মাধ্যমে যেটা একটু বোঝার চেষ্টা করি। আমি প্রতি কম্পনের জন্য যে দূরত্ব যায়, আমি ফার্স্ট থেকেই তোমাদেরকে যেটাতে সবচেয়ে বেশি সময় ইনভেস্ট করছি সেটা একটু হচ্ছে সংজ্ঞাগুলা, কারণ এই অধ্যায় সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে সংজ্ঞাগুলা। বুঝছো? একটু সংজ্ঞাগুলো মনে রাখলে মানে মানে মনে রাখবা। তো এই যে পিটা তুমি একটু লক্ষ্য করো, আমি বলতেছি যে একটা পূর্ণ কম্পনের জন্য যতটুকু দূরত্ব অতিক্রম করে সেটা হচ্ছে কি, তরঙ্গ দৈর্ঘ্য। তার মানে এখানে যে আমি তরঙ্গ দৈর্ঘ্য যে ল্যামডা পি পাইছি কত, 2.8। তার মানে একটা পূর্ণ কম্পন দিতে, একটা কি পূর্ণ কম্পন দিছে না, এই যে একটা পূর্ণ কম্পন দিছে, তার মানে এখান থেকে এটা দূরত্ব হচ্ছে কত, 2.8 মিটার। তো প্রশ্ন হচ্ছে পি এবং কিউ মাধ্যমে, উভয় মাধ্যমে যদি এরকম 40টি কম্পন দেয়, তাহলে তাদের মধ্যকার অতিক্রান্ত দূরত্বের পার্থক্য কত। অর্থাৎ দেখো, পি এখানে কি একটি পূর্ণ কম্পন দিছে না, একটি, যদি আরেকটা দেই দুটি, আরে যদি আরেকটা দেই তিনটি, যদি আরেকটা দেই চারটি, এরকম না, এরকম দিতে 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 40টা পর্যন্ত দিছে। কয়টা পর্যন্ত দিছে রে, 40টা পর্যন্ত দিছে। বুঝছো? তো 40টা পর্যন্ত দেওয়ার ফলে তো এই একবার দেওয়াতে তোমার কতটুকু দূরত্ব অতিক্রম করছে, 2.8। তো দুইবার দেওয়াতে কত, দুইবার দেওয়াতে কি 2.8 ইন্টু 2, তিনবার দেওয়াতে কত, 2.8 ইন্টু 3, 100 বার দেওয়াতে কত, 2.8 ইন্টু 100। বুঝা গেছে? তাহলে n বার দেওয়া মানে কি 2.8
2 × n বার, বুঝতে পারছো? তো এটা যাওয়ার পরে এইখানে একটা কি দূরত্ব অতিক্রম করছে, ধরো এখানে যেতে 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 100 মিটার পর্যন্ত গেছে সাপোজ একইভাবে কিউ মাধ্যমের দিকে চিন্তা করো, কিউ মাধ্যমের আমার তরঙ্গ দৈর্ঘ্য কত 3.2, দ্যাট মিনস কিউ মাধ্যম একটা কম্পন দিতে মানে এখান থেকে এখান পর্যন্ত একটা কম্পন দিতে কত কত মিটার দূরত্ব অতিক্রম করছে 3.2। তার মানে এটা একবার দুইবার দিতে তিনবার দিছে মানে 3টা কম্পন দিছে, এরকম কম্পন দিছে দিতে 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 কত 40টা পর্যন্ত ধরো দিছে। তো 40টা দেওয়ার পর এটা কতটুকু দূর অতিক্রম করছে, ধরো 80 মিটার দূরত্ব অতিক্রম করছে। তাহলে এদের মধ্যে পার্থক্য কত 20 না? এই প্রশ্নটা এরকমই, প্রশ্নটা এটাই কইছে পি ও কিউ মাধ্যমে শব্দটি যদি 40টি পূর্ণ কম্পন দেয় তাহলে অতিক্রান্ত দূরত্বের পার্থক্য কত? এটা হলো প্রশ্ন, এটা হলো প্রশ্ন। খুবই সহজ প্রশ্ন, মানে এগুলো তোমরা বুঝো না, হ্যাঁ খুবই সহজ প্রশ্ন। তা আমি অঙ্কটা একটু সলভ করি, দেখো আমরা গহতে কি পাইছি, গহতে পাই এটা গহতে পাই পি মাধ্যমের তরঙ্গ দৈর্ঘ্য 2.8 মিটার। পি মাধ্যমের তরঙ্গ কত, তরঙ্গ দৈর্ঘ্য কত 2.8 মিটার। আর কিউ মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্য 3.2 মিটার। এটা আমি ঘতে পাইছি। সো একটা মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্য 2.8 মিটার যাওয়ার অর্থ কি, একটি পূর্ণ কম্পনের জন্য এত মিটার গেছে, তাই না? তাহলে আমি আগে পি মাধ্যমটা করি, ধরো পি মাধ্যম, হ্যাঁ একটি পূর্ণ কম্পন দিতে বানাতে পারি না, একটি পূর্ণ কম্পন দিতে অতিক্রান্ত দূরত্ব 2.8 মিটার। বোঝা গেছে? সংজ্ঞা অনুযায়ী একটি পূর্ণ কম্পন দিতে যতটুকু দূরত্ব অতিক্রম করে সেটাই তো তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে যেহেতু পি মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্য 2.8 মিটার, তাহলে আমি বলতে পারি একটি পূর্ণ কম্পন দিতে অতিক্রান্ত দূরত্ব 2.8 মিটার। এখন তোমাকে কয়টি পূর্ণ কম্পন দিতে বলছে? 40টা। সুতরাং 40টি পূর্ণ কম্পন দিতে অতিক্রান্ত দূরত্ব 2.8 ইন্টু কত 40, 2.8 ইন্টু কত 40 এত মিটার। বুঝতে পারছেন? 112 মিটার। কত মিটার? 112 মিটার। বুঝতে পারছেন? ঠিক একইভাবে কিউ মাধ্যমে যদি আমি চিন্তা করি, কিউ মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্য কত 3.2। তাহলে আমি বলতে পারি একটি পূর্ণ কম্পন দিতে অতিক্রান্ত দূরত্ব 3.2 মিটার। কয়টি পূর্ণ কম্পন দিতে হবে? 40টি। 40টি পূর্ণ কম্পন দিতে অতিক্রান্ত দূরত্ব কত 3.2 ইন্টু কত 40 মিটার। সো 3.2 ইন্টু 40 128 মিটার। কত মিটার? 128 মিটার। বুঝতে পারছো? তাহলে পি মাধ্যম এবং কিউ মাধ্যমে 40টি পূর্ণ কম্পনের জন্য অতিক্রান্ত দূরত্ব আমরা পেয়ে গেছি। তাহলে দূরত্বের পার্থক্য তুমি পাবা না, সুতরাং পার্থক্য করে দাও বড়টা থেকে ছোটটা। পার্থক্য কত পাই? 128 বিয়োগ 112। 16 মিটার। কত মিটার? 16 মিটার। মানে ওই যে আমি প্রথমে যে চিত্রটা দেখাইছি না, যে পি মাধ্যমে ওই যে শব্দটা করতে মানে 40টা দিতে দিতে এতটুকু গেল, কিউ মাধ্যমে সেটা দিতে 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 আরো এতটুকু গেল, এটা যাইল গেল 112 মিটার, এটা গেল কত 116 মিটার। তাহলে এই যে এটাই তো পার্থক্য, সরি এটা কি 128 মিটার সাপোজ, তাহলে পার্থক্য তো কত 16 মিটার আসছে। এই যে এতটুকু পার্থক্য, এটাই বের করতে বলছে। বুঝতে পারছো? কে কে বুঝতে পারছো আমাকে একটু জানো। ফাফিয়া সুলতানা, হ্যাঁ বুঝছি স্যার, থ্যাংক ইউ। সামুয়েল, আমার নেট প্রবলেম, ঠিক আছে বুঝো। ওকে, আমরা আরেকটা কোয়েশ্চেন সলভ করি।
ওকে, একটা কোয়েশ্চেন্স যেহেতু আমি একটা সলভ করছি, দাঁড়াও একটা ওকে বুঝছো, আমি একটু মুছে ফেলি। তোমরা কমেন্টস করো, তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্টস করে জানাও। ওরে ভাই, আমার নেট কেনার তো প্রবলেম দেয়। তোমার নেট বেশি প্রবলেম দেয় না? ওকে, এখন আমরা একটা জিনিস শিখবো, সেটা হচ্ছে প্রতিধ্বনি। সেটা কি? প্রতিধ্বনি, যেটি অধ্যায়ের আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, যেটা হলো প্রতিধ্বনি, ইকো। প্রতিধ্বনি জানার আগে আমরা ছোট করে একটু তার মানে একটু এক্সাম্পল দিয়ে বুঝি। প্রতিধ্বনি আমরা সবাই জানি যে আমরা কোনো একটা ফাঁকা মাঠের সামনে দাঁড়িয়ে বা একটা ফাঁকা রুমের আমরা যদি দাঁড়িয়ে একটা শব্দ করি, কিছুক্ষণ পর আমি শব্দটা আবার শুনতে পাই। অর্থাৎ শব্দের প্রতিফলন, প্রতিসরণ ও পরিবর্তন ঘটে। তো শব্দের প্রতিফলনটা কি? শব্দের প্রতিফলন হচ্ছে আমি একটা উৎস থেকে শব্দটা তৈরি মানে শব্দ উৎপন্ন করার পর শব্দটা যখন শব্দের বেগের মাধ্যমে শব্দটা স্থানান্তর ঘটে, তাই না? শব্দটা তো যাচ্ছে, যাওয়ার পথে কোনো একটা প্রতিবন্ধক বা কোনো একটা প্রতিফলকে বাধা পেয়ে শব্দটা আবার আমার কাছে ফিরে আসছে একটা নির্দিষ্ট টাইমের পর। ওই জিনিসটাকে আমরা বলি কি? প্রতিধ্বনি। আমি এখানে দাঁড়াইয়া, এখানে ধরো সামনে একটা বড় বিশাল মাঠ, তার সামনে একটা স্কুল, মানে স্কুলের মাঠে দাঁড়াইয়া আমি চিৎকার করে কি বলবো? কি বলা যায়? চিৎকার করে কি বলা যায়? তোমরা আমাকে বলো তো, আপনি খালি মাঠে দাঁড়াইয়া চিৎকার করে কি বলতে পারেন? বলতে পারবা? কি বলা যায়? কি বলা যায়? কেউ জানো না কি বলা যায়? আচ্ছা, আমার নাম জাহিদ, তো আমাকে ডাকলাম জাহিদ, হ্যাঁ একটু পরে শুনতে পেলাম, আমি এটা আবার শুনতে পাইছি। তার মানে ওই যে আমাকে কেউ একজন ডাকছে, তাই তো? ব্যাপারটা ডাকছে তা না, আমি যে শব্দটা তৈরি করছি ওই শব্দটা একটা দেয়ালে, মানে প্রতিবন্ধকটা হচ্ছে দেয়াল, স্কুলের দেয়াল, সেখান থেকে বাধা পেয়ে আবার আমার কাছে কি আসছে? ফিরে আসছে। আমার কাছে কি আসছে? ফিরে আসছে। বুঝতে পারছো? তো আমি ধরলাম এটা সে আমার প্রতিবন্ধক। সেটা কি? প্রতিবন্ধক। এটা হচ্ছে কি? প্রতিবন্ধক। বুঝতে পারছো? সো প্রতিবন্ধকে আমি এখানে দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে আমার শব্দের উৎস। আমি এখানে দাঁড়িয়ে আছি, সোর্স, এটা উৎস। বুঝছো? আমি এইখান থেকে দাঁড়িয়ে শব্দ তৈরি করছি। সো আমার থেকে প্রতিবন্ধকের দূরত্ব ধরলাম এস। আচ্ছা, এটা এস ধরলাম, এটা উৎস, রস্য ও মধুর। ঠিক আছে, তাহলে আমার থেকে প্রতিবন্ধকের দূরত্ব কত? এস। ওকে, তো আমি যখন এখান থেকে একটা শব্দ তৈরি করছি, শব্দ কি করে? যেহেতু আমি এটা শুনতেছি, প্রতিদিনই শুনতে পাবো। ওকে, শব্দটা প্রথমে এখানে যাবে, এখানে গেল, এস পরিমাণ গেল, এখানে ধাক্কাকে আমি তো এখানে আসি, শব্দটা আবার ব্যাক করে এখানে চলে আস। সো যে দূরত্ব আমি অতিক্রম করলাম সেটাই আমি আবার ফিরে আসছি না? তাহলে আমি এখান থেকে শব্দটা উৎস থেকে প্রতিফলক পর্যন্ত গেছে কি? ধরো এখান থেকে এস মিটার না দূরত্ব? এস। আবারও তো আগের জায়গায় ফিরে আসছে, তার মানে আবারও সাথে সেই শব্দটা এস দূরত্ব অতিক্রম করছে, প্লাস এস ইজ ইকুয়াল টু দূরত্ব কি? গেল আসলো, সময়ের সাপেক্ষে বেগের পরিবর্তন হচ্ছে, তাই না? সরি, সময়ের সাথে সাথে বেগের, সরি আমি ভুল বলতেছি, বেগের পরিবর্তন না। আমি লিখতে পারি কি? ভিটি, দূরত্বের সূত্রটা এস ইজ ইকুয়াল টু ভিটি। সো আমরা এখান থেকে বলতে পারি যে 2s ইজ ইকুয়াল টু বিটি। এই যে 2s ইজ ইকুয়াল টু বিটি, এটা হচ্ছে তোমার প্রতিধ্বনির ক্ষেত্রে দূরত্বের সূত্র। প্রতিধ্বনির ক্ষেত্রে দূরত্বের সূত্র, যেখানে এই বি হচ্ছে থিটা ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়
বায়ুতে সরি মাধ্যমে, মাধ্যম যে কিছু হতে পারে, সেটা বায়ু মাধ্যম হতে পারে, পানি মাধ্যম হতে পারে, যে আমি মাধ্যম লিখলাম, মাধ্যমে শব্দের বেগ। মাধ্যমে কিসের বেগ? শব্দের বেগ। আর টিটা হচ্ছে শব্দটা উৎস থেকে, অর্থাৎ উৎস থেকে গেল, ফিরে আসলো, মানে আমি উৎস থেকে শব্দটা প্রতিধ্বনি শুনতে যে সময়টা আমার লাগছে, সেই সময়টা হচ্ছে কত? টি, মানে সময়। বুঝতে পারছো? এটা হলো সময়। ওকে, তো আমি তাহলে ভাইয়া একটা প্রশ্ন জাগতে পারে, আমি কতটুকু দূরত্বে দাঁড়িয়ে শব্দ করলে আমি প্রতিধ্বনি শুনতে পাবো? একটা প্রশ্ন না? যেমন আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি, আমি কিন্তু প্রতিধ্বনি শুনতে পাচ্ছি না, সত্যি আমি আমার প্রতিধ্বনি শুনতে পাচ্ছি না। এখন তুমি তোমার যেখানে দাঁড়িয়ে আসো বা বসে আসো, তোমরাও যদি একটু কথা বলো, তোমরা কিন্তু প্রতিধ্বনি এখন শুনতে পাবা না। আমি আমি ড্যাম শিওর তোমরা পাবা না। তো তোমাদের মনে একটা প্রশ্ন থাকবে না, ভাই আপনি তো বলছেন শব্দ কি করে? প্রতিফলিত হয়। তার মানে ভাই আমি যদি এখন কথা বলি, তো শব্দ তো প্রতিফলিত, আমি শোনার কথা। এই যে আমি এখন এখানের দিকে দাঁড়িয়ে কথা বলতেছি, ভাই শব্দ এখান থেকে গেল, এখানে ধাক্কা খেতে আবার আপনার কাছে আসলো, এটা ট্রু, এটা আসছে। কিন্তু এখানে শব্দ হলো, এখানে আসলো, তো একটা আমি শব্দ করলাম, আর একটা হচ্ছে প্রতিধ্বনি। দুটো শব্দের যে পার্থক্যটা আমি বুঝতে পারি না, বিধায় তো আমি কি পার্থক্যটা আমি বুঝতে পারি না, বিধায় তো আমি বুঝতেছি না আসলে কি প্রতিধ্বনি হয়েছে কি হয় না। তো তুমি এরকম এখন শব্দগুলো তুমি আসলে প্রতিধ্বনি শুনতে পাবা না। কারণ তুমি যেখানে দাঁড়িয়ে আসো, সেখান থেকে তোমার প্রতিবন্ধকের দূরত্বটা খুবই কম। তোমার যেটা হওয়া উচিত ছিল, মানে তোমার কি যেটা হওয়া উচিত ছিল, সেটা হচ্ছে না, বিধায় তুমি প্রতিধ্বনি শুনতে পাচ্ছ না। তাহলে প্রশ্ন জাগতে পারে না, তাহলে সেই দূরত্বটা কত হতে পারে? প্রশ্ন জাগতে পারে, সেই দূরত্বটা কত হতে পারে, এটা নিয়ে এখন আমরা শিখব। তো সবার আগে আমাকে বলো, এখানে বিটা হচ্ছে থিটা ডিগ্রি সেলসিয়াসে মাধ্যমের শব্দের বেগ। তো আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি, আমি ঢাকায় দাঁড়িয়ে আছি, আমি ঢাকার তাপমাত্রা ধরলাম এখন 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। কেউ ধরো গ্রামে আসো, সেখানে তাপমাত্রা 28 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হতে পারে। তো আমি দেখতেছি যে আমার তাপমাত্রাটা বেগের সাথে, মানে বেগটা তাপমাত্রার সাথে পরিবর্তিত হয়, যেটা সম্পর্কে আমি প্রথমে বলছিলাম আমি একটু পরে দেখবো, এখন আমরা সেটা দেখবো আর কি। তো তাপমাত্রার সাথে মানে বেগ, শব্দের বেগ কীভাবে পরিবর্তিত হয়, কোন রেঞ্জে পরিবর্তিত হয়, সেই জিনিসটা আগে আমরা শিখব। তো এখন আমি যদি বলি যে মানুষটা এখানে, আমি বাংলাদেশে দাঁড়িয়ে আছি না, তা আমাদের দেশের তাপমাত্রা বর্তমানে ধরো এভারেজ 30 ডিগ্রি সেলসিয়াস। এখন যে ধরো একটা ইউরোপে কোনো যেখানে শীত পড়তেছে, ধরো সেখানে তাপমাত্রা এখন ধরো 5 ডিগ্রি 6 ডিগ্রি। তো আমার শব্দের বেগ আর তার শব্দের বেগ এক হবে না, কারণ আমার শব্দের বেগটা ডিপেন্ড করতেছে কি বায়ুর তাপমাত্রার উপরে। তো সেটা কিভাবে ডিপেন্ড করে আগে আমি সেটা একটু জানাই। হ্যাঁ, শব্দের বেগ বায়ুর তাপমাত্রার বর্গমূলের সমানুপাতিক। কি বলছি? বায়ুতে শব্দের বেগ বায়ুর তাপমাত্রার বর্গমূলের সমানুপাতিক। ঠিক আছে, তার মানে বায়ুতে শব্দের বেগ ভি সমানুপাতিক অফ রুট টি, ঠিক না? ভি সমানুপাতিক অফ রুট টি। সো আমি এখান থেকে লিখতে পারি যে v1/v2 সমান সমান রুট ওভার t1/t2, এটা লিখতে পারি। এখন এটা কীভাবে হয়েছে, এটা যদি বুঝতে হয় আমার লাস্ট 2টা ক্লাস একটু দেখে আসতে পারো, সমানুপাতিক ব্যস্ত অনুপাতিককে কীভাবে সূত্রটা কনভার্ট করে লেখা যায়। সো এটা না সূত্র। ওকে, সো আমরা ধরে নিলাম বায়ুর তাপমাত্রা যদি 0 ডিগ্রি হয়, কত ডিগ্রি হয়? 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ হচ্ছে বায়ুতে শব্দের বেগ হচ্ছে 332, কোনো বইতে 332, কোনো বইতে 330। যেহেতু তোমাদের বইতে 330, আমি 330 দিয়ে করতেছি। ওকে, 330 মিটার পার সেকেন্ড। 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বায়ুতে শব্দের বেগ কত? 330 মিটার পার সেকেন্ড। আচ্ছা, এবার আসো সময় টি। এটা কি? এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। দেখো, তুমি প্রতিধ্বনি কেমনে শুনতে পাও? আমি এখান থেকে ওই যে বললাম স্কুলের মাঠে দাঁড়িয়ে আমি জাহিদ বললাম,
তো সেটা আমি কিছুক্ষণ পর শুনতে পেলাম। তার মানে আমি যে শব্দটা করছি, আমার ধ্বনি এবং আমার প্রতিধ্বনির মধ্যে একটা একটা সময়ের গ্যাপ ছিল। তো ধ্বনি এবং প্রতিধ্বনির ক্ষেত্রে ওই সময়ের গ্যাপ ন্যূনতম 0.1 সেকেন্ড হতে হবে। কত সেকেন্ড হতে হবে? 0.1 সেকেন্ড হতে হবে। কোয়েশ্চেন করবা কেন? কোয়েশ্চেন হচ্ছে আমাদের মস্তিষ্ক দুইটি শব্দের ব্যবধান বুঝতে ন্যূনতম 0.1 সেকেন্ড লাগায়। মানে তুমি ন্যূনতম 0.1 সেকেন্ড ছাড়া তুমি দুইটি শব্দ বুঝতে পারবা না। তো তুমি একসাথে দুইটি শব্দ শুনতেছো, যেমন আমি এখন কয়েক ধরনের শব্দ ধরো শুনি, ফ্যানের শব্দ, আশেপাশে মানুষ কথা বলে সেটার শব্দ শুনতে পাই না। এখন আমি দুইটা শব্দ একসাথে কখনো শুনতে পাবো না। আমি দুইটা শব্দের মধ্যবর্তী যদি 0.1 সেকেন্ড ব্যবধান থাকে, তাহলে আমরা ওই দুইটা শব্দ শুনতে পাবো। এর চেয়ে কম হলে আমরা দুইটা শব্দের মধ্যকার পার্থক্য বুঝতে পারবো না। তার মানে ন্যূনতম আমাদের শব্দের স্থায়িত্বকাল হচ্ছে কত? 0.1 সেকেন্ড। ওকে, বুঝতে পারছো? বুঝছো? ধর আমি জাহিদ বলছি, সেটা 2 সেকেন্ড পর প্রতিধ্বনি করে আমাকে বলছে জাহিদ, বলছে না? আমি শুনতে পাইছি, বিকজ অফ 2 সেকেন্ড লাগছে। আমার তো ন্যূনতম 0.1 হলেই হলো। এবার যদি হয়তো আমি জাহিদ বলছি, এখন ধর আমি কথা বলতেছি, এখন আমার কথাটা কিন্তু প্রতিধ্বনি হয়ে আমার কাছে আসতেছে, কিন্তু এই দুইটা শব্দের মধ্যে যে পার্থক্য সেটা কিন্তু এখন 0.1-এর চেয়ে কম, অনেক কম। তাই আমি ওই দুইটা শব্দের পার্থক্য বুঝতে পারতেছি না। ইভেন তুমিও যেখানে বসে আছো, তুমি শব্দ করতেছ, ওই শব্দ তুমি প্রতিদিন কিন্তু শুনতে পাচ্ছ। তুমি শুনতে পাচ্ছ না কেন? তোমার কিন্তু শব্দটা প্রতিফলিত হচ্ছে, তো তুমি শুনতে পাচ্ছ না কেন? কারণ তোমার শব্দের ওই যে ন্যূনতম পার্থক্য 0.1 হচ্ছে অনেক কম থাকার বিধে তুমি সেটা শুনতে পাচ্ছ না। বুঝতে পারছো? তার মানে আমার এটা হচ্ছে কত? 0.1 কত? 0.1 সেকেন্ড ন্যূনতম। তো আমি এখন ধরো বায়ু এখন 0 ডিগ্রি, এখন আমি যেখানে আছে কাল্পনিকভাবে ধরবা 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আমরা দাঁড়িয়ে আছি, বুঝছো? এটা কাল্পনিক। বাংলাদেশ 0 ডিগ্রি কখনো হয় না, হবেও না। তো ধরো 0. আমি এটাতে আসছি, বুঝছো? তাহলে আমার সূত্র কি? 2s = vt না? বলো। তাহলে s = আমরা পাচ্ছি কি? v/t কত? 2 না? বলো 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বায়ুতে শব্দের বেগ কত? 330। দুটি শব্দ শুনতে কমপক্ষে আমার স্থায়িত্বকাল কত হতে হবে? 0.1। মানে দুটি শব্দের পার্থক্য বুঝতে হলে ধ্বনি এবং প্রতিধ্বনির মধ্যকার 0.1 ডিভাইড কত? 2 ডিভাইড বাই কত? 2। সো এটাকে যদি তুমি কাজ করো, তার মানে 330 ইন্টু 0.1 ইন্টু 2, সরি 330 ইন্টু 0.1/2, 16.5 কত? 16.5 মিটার। তার মানে কি জানো? ধরো তুমি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এখানে আসো। আচ্ছা, একটু মুছে দিই। আমি আমার উৎস তো এখানে, আমি তো এখান থেকে শব্দ তৈরি করতেছি, বুঝছো? এখানে তো আরও দূরত্ব আছে। মিনিমাম এটার দূরত্ব কত হতে হবে? 16.5 হতে হবে। কত হতে হবে? তাহলে 16.5 হইলে আমি এখান থেকে শব্দ করলে কি করবো? প্রতিধ্বনি শুনতে পাবো। প্রতিধ্বনি কি পাবো? শুনতে পাবো। কিন্তু এটা হচ্ছে একটু ভিতরে যদি তুমি এখান থেকে শব্দ করো, লাইক তুমি 16 মিটার থেকে শব্দ করছো, তুমি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জীবনে প্রতিধ্বনি শুনবা না। তুমি আর একটু কম গেলা, তুমি 15তে গেলা, তুমি জীবনের প্রতিধ্বনি শুনতে পাবা না। এখন তুমি যদি বলো ভাই আমি তো 16.5-তে আছি, আমি 20 থেকে শব্দ করি, হ্যাঁ তুমি প্রতিধ্বনি শুনতে পাবা। তুমি আরও দূর থেকে শব্দ করো, তুমি প্রতিধ্বনি শুনতে পাবা। কিন্তু ন্যূনতম তোমার 16.5 মিটারই লাগবে যদি বায়ুর তাপমাত্রা কত হয়? 0 ডিগ্রিতে হয়। এখন আসো, আমি তো ঢাকায় আছি, আমি 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আছি, বুঝছো? আমি 30 ডিগ্রি, আমার এলাকায় এখানে 30 ডিগ্রি। তাহলে এখন আমি দেখি যে আমি প্রতিদিনই শুনতে হলে আমাকে ন্যূনতম কোথায় দাঁড়াতে হবে। দেখো, এটা আমরা এখন বের করি। বুঝছো? ওকে, এটা যখন আমরা বের করবো, ধরো আমি আছি এখন ঢাকায়, কোথায়? সেখানে আছি, হ্যাঁ। তা আমার অবস্থানটা হচ্ছে এখানে, উৎস। ওকে, আমি এখন এখান থেকে জাহিদ করবো। ধরো আমি একটা স্কুলের সামনে এখন জাহিদ করবো, আমার নাম ধরে রাখবো আর কি। এখন আমার বায়ুর তাপমাত্রা তো 0 ডিগ্রিতে এত। এখন বায়ুর তাপমাত্রা হচ্ছে 30 ডিগ্রি। কত ডিগ্রি? 30 ডিগ্রি। তাহলে 0 ডিগ্রিতে যদি তাপমাত্রা 330 হয়, 30 ডিগ্রি তো 330 থাকবে না, ডেফিনেটলি কি বাড়বে? বিকজ অফ বর্গমূলের রাস্তানুপাতিক। কত করে বাড়ে জানো? প্রতি ডিগ্রিতে বা প্রতি 1 ডিগ্রি সেলসিয়াস বা প্রতি 1 কেলভিনে 0.6 মিটার পার সেকেন্ড করে বাড়ে, বুঝছো? ওকে, এটা একটা তথ্য দিলাম তোমাদেরকে। এখন আমরা বের করে দেখবে সূত্র দিয়ে। আমি কি করবো? বের করে দেখবো। ওকে, সূত্র তো এটা আছে। সো V1 আমরা ধরবো কি? 0 ডিগ্রির জন্য। V1 কত ধরবো? 0 ডিগ্রির জন্য। V1টা কমেন্টস ওই আইডিতে যাবে।
আমাকে বল। লাইট করি, ও ফেসবুক লাইট, যেটা দিয়ে ক্লাস করতেছিস। আচ্ছা, ঠিক নড়ে গেছে। ঠিক আছে, ওকে, এমন দেখাচ্ছে না? হুম, এমন দেখাচ্ছে না, ঠিক আছে, ঠিক আছে, তোর ইনশোর জন্য এমন দেখায়। পারফেক্ট। পারফেক্ট। ওকে, তো আমি 30 ডিগ্রির জন্য, দেখো 30 ডিগ্রির জন্য আমরা কি করব, মানে শব্দের বেগটা 30 ডিগ্রির জন্য আমরা শব্দের বেগটা কি করব, বেগ করব, তরঙ্গ বেগটা বের করবো। ওকে, আমি এটা একটু মুছে ফেলি। দেখো তো বলো আমি T1 ধরলাম 0 ডিগ্রি সেলসিয়াস, এটাকে ক্যালভিনে নিতে হবে। তো 0কে 273 হবে, বুঝছো, 273 ক্যালভিনে নিতে হবে। আর T2কে ধরলাম আমি কত, 30 ডিগ্রি, যেখানে এখন আমি আসি সেটা কত, 30 ডিগ্রি। তো এটাকে 273-এর সাথে যোগ করলে আমরা কত, 303 পাবো। 300 কত, 3 ক্যালভিন পাবো। আর T1-এর জন্য আমার বায়ুতে শব্দের বেগ কত, 330। আমি V1 ধরলাম কত, 330 মিটার পার সেকেন্ড। তাহলে আমি কি V2টা বের করব, মানে হলো 30 ডিগ্রিতে আমার শব্দের বেগ কত, মানে V2টা কত, আমি এটা বের করব 30 ডিগ্রির জন্য। বুঝতে পারছো? তো আমার সূত্র অনুযায়ী আমি বলতে পারি না যে V2/V1 সমান সমান √T2/T1। তো এখান থেকে আমি সুতরাং লিখতে পারি যে V2 সমান সমান √T2/T1 ইন্টু কি V1। তো বলো T2-র ভ্যালু কত, 303, T1-এর ভ্যালু কত, 273, ইন্টু V1-এর ভ্যালু কত, 330। কত, 330। এখন এটাকে যদি আমি ক্যালকুলেট করি, আমি কি পাবো দেখো, 347.66, 347.66 মিটার পার সেকেন্ড। বুঝছো? তাহলে 0 ডিগ্রির জন্য বায়ুতে শব্দের বেগ হচ্ছে 330, কিন্তু 30 ডিগ্রির জন্য বায়ুতে শব্দের বেগ কত, 347। কত, 347। তার মানে কত, আমার তাহলে ন্যূনতম কতটুকু দূরত্বে দাঁড়াতে হবে। আমার সূত্র অনুযায়ী প্রতিধ্বনির ক্ষেত্রে, যেহেতু প্রতিধ্বনি শোনার ক্ষেত্রে আমার দূরত্ব সূত্র কি, 2s = VT। s = কত, VT/, কত, 2। বলো VT এখন কত, B কত, 30 ডিগ্রির জন্য V কত, 347। তাহলে 347.66, T কত, ন্যূনতম 0.1 বাই কত, 2। বুঝতে পারছো? সো এখন এটাতে যদি আমি কাজ করি, আমরা পাবো 347.66 ইন্টু 0.1 বাই 2, 17.38, 17.38 মিটার। তার মানে আমাকে ঢাকায় এখন, মানে ঢাকায় ধরো এখন 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, ঢাকায় এখন আমাকে যদি কোনো শব্দের প্রতিধ্বনি শুনতে হয়, আমাকে মিনিমাম কত, 17.38 মিটার দাঁড়াতে হবে। বুঝছো? এতটুকু বুঝছো? এখন কিছুক্ষণ আগে আমরা একটা বললাম 16.5 না, আপনি একটু আগে বের করছেন 16.5। আরে বোকা, তোরা ধর কেউ একজন আমার ক্লাস করে গেলি, যাওয়ার পরে কেউ একজন বললো, ভাই কালকে বলছেন ফিজিক্সের একজন অনলাইনে একজন ভাই ক্লাস করাইছেন, উনি বলছেন আমি কোনো একটা প্রতিবন্ধকের সামনে 16.5 মিটার দাঁড়ায় থাকলে শব্দ করলে আমি প্রতিধ্বনি শুনতে পাবো। ওকে ফাইন। ওই পোলা কী করছে বা ও মেয়ে কী করছে, আগামীকালকে সকাল বা বিকাল যে কোনো টাইমে সেই স্কুলের সামনে দাঁড়ায়া ওই যে 16 মিটার, সে গুনে 16.5 মিটার দাঁড়ায়া চিল্লাচ্ছে, সারাদিন চিল্লায়, সে কোনো প্রতিধ্বনি শুনতে পায় না। তো তার মনে প্রচুর জিত, আগামী ক্লাসে এসে আমাকে এখন ধরছে, ভাই আপনি কি পড়াইছেন মেয়ে, আমি লাস্ট ক্লাসে শব্দ করলাম, শব্দ শুনলাম না, আপনি তো বলছেনই 16.5, আমি তো পাইলাম না। আরে বোকা, ওই 16.5, হ্যাঁ যে তুই যেটা পড়ছস তুই ঠিক পড়ছস, কিন্তু 16.5 কার জন্য রে, 0 ডিগ্রি সেলসিয়াসের জন্য, মানে 0 ডিগ্রির জন্য, ঠিক না? 16.5 কোন তাপমাত্রার জন্য ছিল, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার জন্য। তো তুমি যে স্কুলের সামনে যায় দাঁড়াইছো, চিল্লাইছো, সেই স্কুলের সেদিন কি 0 ডিগ্রি সেলসিয়াস ছিল? সেখানে কি তুষারপাত হয়েছে? হয় নাই তো। সেখানে তো একটা তাপমাত্রা ছিল, হয়তো 25, 30, 35 যাই হোক, ছিল তো। তো 25, 30, 35-এর জন্য তো আমাকে আগে তাপমাত্রা বের করে নিয়ে আসতে হবে, সরি শব্দের বেগটা আমাকে বের করে নিয়ে আসতে হবে। আমি বের করলাম, যেদিন বায়ুর তাপমাত্রা 30 ডিগ্রি থাকবে
তুমি সেদিন 17.5 মিটার বা 17.38 মিটার কমপক্ষে বা তার চেয়ে একটু বেশি 18 মিটার দাঁড়িয়ে তুমি শব্দ করো, তুমি প্রতিধ্বনি শুনতে পাবা না, পাইলে আমার এসে ধৈর্য। বুঝতে পারছো? এই যে ওভারঅল কনসেপ্ট। সো আমাকে কোয়েশ্চেনে যখন প্রতিধ্বনি শুনতে পাবো কি পাবো না এরকম কোনো একটা কিছু বের করতে বলে, ভাই আমি শুনতে পাবো কি পাবো না, তখন আমরা কি বের করবো জানো? আমরা টিকে বের করবো, সময়কে বের করবো। আমি সময়কে বের করে দেখবো যে আমাকে যে ডেটাগুলো দেওয়া আছে, আমি যেখান থেকে দাঁড়িয়ে শব্দ করতেছি, যে তাপমাত্রায় মানে ওটা যে বেগে আমি শব্দ করতেছি বায়ুতে, সেদিনে যে বেগ ছিল, সেদিনে আমার টির ভ্যালুটা কি 0.1-এর বেশি আসে কি না। যদি 0.1-এর বেশি আসে তাহলে ডেফিনেটলি তুমি প্রতিধ্বনি শুনতে পাবা। যদি 0.1-এর কম আসে তুমি জীবনেও প্রতিধ্বনি শুনতে পাবা না। কেন? কারণ ওই যে আগে বললাম, দুটি শব্দ তুমি শুনবা, আরে ভাই এটার পার্থক্য তো বুঝতে হবে, ঠিক না? তোমার কাছে একটা লাল বল একটা নীল বল, তুমি কিভাবে পার্থক্য বুঝো? তোমার ব্রেইন জানে এটা নীল এটা লাল, তাই তো? তো তোমার ব্রেইনকে তো সিগন্যালটা পাঠাতে হবে। তো ব্রেইনের সিগন্যাল অনুযায়ী দুটি শব্দের পার্থক্য ধরতে হলে মিনিমাম, আমি আবারও বলতেছি, মিনিমাম 0.1 সেকেন্ড পার্থক্য থাকতে হয়। ম্যাক্সিমাম হতে পারে অনেক কিছু, মিনিমামের চেয়ে তো নিচে নামা যায় না। এখন যদি হয় কারো যে 0.09 ভাই, তাও তুই প্রতিধ্বনি শুনতে পাবি না। তো 0.1 হতে হবে ন্যূনতম। বুঝতে পারছো? এরকম প্রচুর সিকিউ আছে। বুঝতে পারছো কনসেপ্ট? বুঝতে পারছো তোমরা? শেষ। আর একটা দুইটা সিকিউ পরে আমরা শেষ করে দিব। অতটা খুবই সহজ এবং ছোট। ফোলা ফান্ডে এত কইলাম যে তোরা একটু শেয়ার দিলি না। একটা দেন মামা এদিকে ওদিকে যাওয়া যাবে না। ওকে, বুঝতেছো তোমরা? একজনে কোয়েশ্চেন্স করলো হোয়াটসঅ্যাপ গ্রুপ নাই। না, হোয়াটসঅ্যাপ গ্রুপ নাই, মেসেঞ্জার গ্রুপ আছে। তোমরা নক দিও, ফেজে নক দিলে তোমাদেরকে মেসেঞ্জার গ্রুপে, হ্যাঁ ইনবক্সে নক দাও, তোমাদেরকে মেসেঞ্জার গ্রুপে মানে অ্যাড করা হবে ইনশাল্লাহ। ওকে, ওকে ওকে এখন আমরা সলভ করব। হ্যাঁ, কুমিল্লা বোর্ড 2024-এর একটা কোয়েশ্চেন আমরা এখন সলভ করব। আমাকে একটু সময় দাও, আমি একটু কোয়েশ্চেন্সটা লিখি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এটা শব্দের উৎস, এখান থেকে একটা শব্দ তৈরি হলো, ঝনঝনা নিয়ে একটা শব্দ তৈরি হয়েছে, বুঝছো? সংকোচন প্রসারণ, বুঝতে পারছো? এটা হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ, ক্লাসের প্রথম দিয়ে বুঝেছি। কেউ যদি না বুঝে থাকো, ক্লাসের প্রথম দিয়ে যে ক্লাসগুলো কইরো, এই জন্য বলছি একটু মনোযোগ সহকারে ক্লাস করবো। ওকে, অর্থাৎ এখান থেকে আমি একটা শব্দ তৈরি করছি, সংকোচন প্রসারণ হইতে থেকে সেখানে একটা প্রতিফলক আছে, মানে এখানে যে শব্দটা বাধা হইতে পারে সর্বোচ্চ। সো এখান থেকে এখান পর্যন্ত যে শব্দ গেছে সময় লাগছে কতটুকু জানো? 0.0125 সেকেন্ড। এখান থেকে শব্দ এখানে যেতে এতটুকু সময় লাগছে। তার মানে এই যে সংকোচন প্রসারণ মিলেই তো আমার কি একটা পূর্ণকম্পন,
সংকোচন প্রসারণ পূর্ণ কম্পন, শুধু সংকোচন অর্ধ কম্পন, বুঝতে পারছো? ওকে, আরও কিছু তথ্য দেওয়া আছে। হ্যাঁ, শব্দের তরঙ্গ দৈর্ঘ্য 1.7 মিটার। তার মানে এই শব্দটার তরঙ্গ দৈর্ঘ্য 1.7 মিটার এবং উৎস হতে প্রতিফলকের দূরত্ব, উৎস হতে প্রতিফলকের দূরত্ব উৎস হতে প্রতিফলকের দূরত্ব কত মিটার? 16 মিটার। 16 মিটার, ঠিক আছে? এতটুকু বোঝা গেছে? বুঝছো তোমরা? ওকে, ঘ হলো প্রশ্ন নাম্বার ঘ, শব্দ তরঙ্গটির কম্পাঙ্ক নির্ণয় করো। খুব সহজ, তোমরা করো তো, এটার কম্পাঙ্ক বের করো তো, কম্পাঙ্ক নির্ণয় করো। একটু করো কেউ একজন, কম্পাঙ্ক নির্ণয় করো। ঘ, এস উৎস, এটা হচ্ছে এস উৎস, ঠিক আছে? এস উৎস থেকে হতে প্রতিধ্বনি শোনা যাবে কিনা, প্রতিধ্বনি শোনা যাবে কিনা, এটা হলো প্রশ্ন। একটা শব্দ এখানে, এটা কুমিল্লা বোর্ড 24 আসছে, এই কুমিল্লা বোর্ডকে কিন্তু তোমরা গুরুত্ব দিই, এটা জটিল কোয়েশ্চেন্স করে। উৎস থেকে শব্দ তৈরি করছে, একটা তরঙ্গ এখানে দেওয়া হয়েছে। তরঙ্গটা একটা অনুপ্রস্থ দৈর্ঘ্য তরঙ্গ, বিকজ অফ শব্দ তরঙ্গ হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ। এই যে এখানে সংকোচন প্রসারণ, সংকোচন প্রসারণ, সংকোচন, অর্থাৎ একটা পূর্ণকম্পন, দুইটা পূর্ণকম্পন, আরও অর্ধেক পূর্ণকম্পন দিতে আমার সময় লাগছে 0.01 সেকেন্ড। আর এই শব্দটার তরঙ্গ দৈর্ঘ্য 1.7 মিটার। আর উৎস, এই উৎস যেখান থেকে শব্দ তৈরি করছে, উৎস হতে এই প্রতিফলকের দূরত্ব হচ্ছে 16 মিটার। গ, কম্পাঙ্ক নির্ণয় করো। কি নির্ণয় করো? কম্পাঙ্ক নির্ণয় করো। গ হচ্ছে কম্পাঙ্ক নির্ণয় করো। আসো কম্পাঙ্কটা আমরা একটু নির্ণয় করি, দেখি। আচ্ছা, প্রতিফলকটাকে একটু কাছে দিই, তোমরা একটু বোঝার চেষ্টা করি। হ্যাঁ, কম্পাঙ্ক নির্ণয় করতে বলছো তো আসো এখান থেকে আমি বুঝতে পারি, দেখেন এখান থেকে এটা সময় গেছে না? ওকে, তো আমরা কি জানি? সংকোচন প্রসারণ মানে একটা পূর্ণকম্পন হইলেই যে সময়টা লাগে সেটা তো তার কি পর্যায়কাল। তো আসো পর্যায়কাল, তাহলে এখান থেকে এটা সংকোচন প্রসারণ একটা পর্যায়কাল, মানে একটা পূর্ণকম্পন মানে একটা পর্যায়কাল। সংকোচন প্রসারণ আরেকটা পর্যায়কাল, মানে আরেকটা পূর্ণকম্পন হয়েছে। যার সংকোচন, এটা কি পূর্ণকম্পন? না, এটা অর্ধপূর্ণকম্পন, যেটাকে বলবো অর্ধকম্পন। তো আমি কিন্তু লিখতে পারি কি টি বাই কত 2। কারণ আমি এটা কেন টি লিখতেছি, কারণ আমি সময়ের কথা বলতেছি। একটা পূর্ণকম্পন অর্থাৎ সংকোচন প্রসারণ মানে একটা পূর্ণকম্পনে যতটুকু সময়, মানে পূর্ণকম্পন হতে যতটুকু সময় লাগে সেটা হয়তো টি মানে পর্যায়কাল। এতটুকু বুঝছো না? অ্যান্ড এটা করতে কতটুকু সময় লাগছে? 0.0125 সেকেন্ড। তাহলে আমি এখান থেকে কি লিখতে পারি? 2t/2 0.0125। এখান থেকে আপনি লিখতে পারি 5t/2 0.0125। এখন এখান থেকে তুমি কি লিখতে পারি? টি, দেখো 5t, আমি ভাঙায় করি, হবে বুঝবা না। 5t 2 × 0.125, সুতরাং টি সমান 2 × 0.125 ডিভাইডেড বাই 5। তাহলে পর্যায়কালটা বের হয়ে যাবে, 2 × 0.0125 ডিভাইডেড বাই 5, 1/200, 200 সেকেন্ড। বুঝতে পারছো? তো আমাদের বের করতে বলছে কম্পাঙ্ক মানে এফ। তা আমরা জানি এফ সমান হচ্ছে 1/t। তাহলে 1/t-র ভ্যালু 1/200। এটাকে ক্যালকুলেট করলে আসবে 200 হার্টজ। কম্পাঙ্কের একক হার্টজ। এই ছেলেমেয়েরা বুঝতে পারছেন? সহজ না? ইজি, এগুলো ইজি। এগুলো কোনো প্রশ্ন হইল?
এত সহজ প্রশ্ন দেয়, এটা ঠিক হয় না এত সহজ প্রশ্ন দেওয়া। খুবই সহজ, খুবই সহজ, খুবই সহজ। তাহলে আমি এই শব্দ তরঙ্গের কি পেয়ে গেছি, কম্পাঙ্কটা পেয়ে গেছি 200 হার্জ। তাহলে আমি কম্পাঙ্ক এফ কত পেয়ে গেছি, 200 হার্জ। আমি লিখে রাখলাম, আমাকে মুছতে হবে তো, তাই 200 হার্জ পেয়ে গেছি। শেষ, অঙ্কটা শেষ, অঙ্কটা কি শেষ, ওকে মুছলাম। এখন পরবর্তী যে প্রশ্নটা, সেটা হলো এস উচ্চতাকে প্রতিধ্বনি শোনা যাবে কিনা। এর একটু আগে বলছি না, প্রতিধ্বনি শোনাকে যাবে কি যাবে না, আমাকে টি বের করতে হবে। মানে আমাকে টির ভ্যালু দেখতে হবে 0.1 এর চেয়ে কি, যদি না সরি, টিটা আমাকে দেখতে হবে যদি 0.1 এর চেয়ে আমি যে টিটা বের করব সেটা চেয়ে যদি 0.1 বড় হয়, অর্থাৎ 0.1 এর চেয়ে যদি টিটা যেটা বের করবো সেটা আমি প্রতিধ্বনি শুনতে পাবো না। প্রতিধ্বনি শুনতে কি যেটা বের করবো কি, এটা থেকে আমি কি পাবো না, পাবো না, প্রতিধ্বনি শুনতে পাবো না। আর 0.1 এর চেয়ে যদি ওই টিটা কি হয়, বড় হয় বা সমান হয়, বড় হয় বা কি সমান হয়, তাহলে আমরা কি প্রতিধ্বনি শুনতে পাবো। এটা শর্টকাট হিসেবে তোমরা লিখে রাখতে পারো, বুঝতে পারছো? এই তাহলে আমি সেটা বের করে দেখবো, বুঝছো? তাহলে আমরা জানি কি যে আমি আসি, ধর আমি শব্দ তৈরি করছি এখান থেকে, এটা হচ্ছে আমার প্রতিবন্ধক, তাই না? এই কোয়েশ্চেন অনুযায়ী প্রতিবন্ধক কতটুকু, 16 মিটার না? এখন তোমাদের মনে পড়ছে ভাইয়া আপনি না বায়ুর তাপমাত্রা করছেন, এখন এখানে তো বায়ুর তাপমাত্রা নাই। আচ্ছা, বায়ুর তাপমাত্রা দিয়ে আমরা কি বের করি, বেগ বের করি না? এখন আসো, তুমি তো চাইলে এখান থেকে বেগ বের করতেই পারো। তোমার কাছে এফ আছে, তোমার কাছে ল্যামডা আছে, তো তুমি চাইলে বি ইজ ইকুয়াল টু এফ ল্যামডা দিয়া বিটা বের করে নিতে পারো না? পারি তো, করে ফেলো। এফ কত, 200, ল্যামডা কত রে, 1.7, 200 ইন্টু 1.7 জানি না কত হয়, 340, কত রে, 340 মিটার পার সেকেন্ড। ঠিক আছে? সুতরাং প্রতিধ্বনির ক্ষেত্রে কি লিখতে পারি, S is equal to V by 2S is equal to VT, টিকে প্রাইম দিয়ে লিখবো, অর্থাৎ টি প্রাইম সমান সমান 2S বাই কত B, 2S কত 16, S কত 16 না, B কত বের করে ফেলছি 340, 300 কত 40, আমি কত পাই জানেন, 32 ভাগ 340, 0.094। এখন বলেন তো ভাই, এটা কি 0.1 এর চেয়ে বড় হইছে? এটা কি 0.1 এর চেয়ে বড় হইছে? এক্সকিউজ মি, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। মা ভালো আছেন? আমি ক্লাস করাই, পরে ফোন দেবো ভাইরে। ওকে ওকে ওকে, তাহলে বলো আমার যে টি প্রাইমটা আমি বের করছি এটা কি 0.1 এর চেয়ে ছোটো না? বলো, প্রতিদিন শুনতে পাবো না? লিখে দিবা যে আমরা জানি, আমি লিখতে পারতেছি না ভাই, কষ্ট হচ্ছে, তোমরা একটু লিখো, বুঝো আগে যে আমরা জানি দুটি শব্দ, মানে দুটি শব্দের পার্থক্য, ধ্বনি এবং প্রতিধ্বনি, মানে দুটি শব্দের পার্থক্য বোঝার জন্য আমার ন্যূনতম শব্দের পার্থক্য হতে হবে 0.1 সেকেন্ড। অর্থাৎ আমাদের মস্তিষ্কে শব্দ শোনার স্থায়িত্বকাল হচ্ছে 0.1 সেকেন্ড। আমি এখানে দেখতে পাচ্ছি আমার ওই শব্দটা প্রতিফলিত হয়ে আমার কাছে ফিরে আসতে আমার সময় লাগতেছে জাস্ট 0.094 সেকেন্ড, যেটা 0.1 এর চেয়ে ছোট। সুতরাং আমি প্রতিধ্বনি শুনতে পাবো না। বুঝতো? সহজ না? এটা কোনো প্রশ্ন? এটা কোনো প্রশ্ন হয়েছে? ইজি, এই সহজ প্রশ্ন তোমরা আনসার করো, তোমরা এরই আনসার করো না, তোমাদের কাছে এটি কঠিন লাগবে না? তোমরা বলো ভাই আমি কখনো তরঙ্গ দেখি নাই, তরঙ্গ চোখে দেখি নাই, এই জন্য বুঝি না। ভাই এত কঠিন কিছু না। আমরা আজকে যা পড়ছি, আমরা কি একবারে রকেট সায়েন্স পড়লাম? বলো, তোমরা একটু কমেন্টস করো, আমি কি খুব কঠিন জিনিস তোমাদেরকে পড়াইছি? খুব কঠিন জিনিস? এটা সহজ না। তোমরা আসলে পড়ো না বাসায়, তাই পারো না। যারা পড়ে তারা ঠিকই পারে, বাসায় পড়বে, যে ক্লাস করো না তো তোমরা পারবা কেমনে? ক্লাস না করলে কি কেউ পারে? শেষ করে দিই আজকে। তো তোমাদেরকে আমি
বেসিকের পাশাপাশি আমি কিন্তু আজকে খুব বেসিক ধরছি, কারণ অনেকে আমাকে কমেন্ট করলা যে ভাই আমরা এটা কিছুই পারি না, তাই করলাম আর কি। তো পাশাপাশি তোমাদেরকে সিকিউ সলভ করালাম, এই অধ্যায়ের সিকিউ যেগুলো আসে যে টপিক থেকে। তবে এই অধ্যায়ের আরও ইম্পর্টেন্ট সিকিউ ছিল, সময় স্বল্পতার জন্য করাতে পারতেছি না। এখন তোমরা যদি এই অধ্যায়গুলোর ফিজিক্সের বস হতে চাও বা প্রত্যেকটা সিকিউ ভালো করে বুঝতে চাও, সামনের এক্সামগুলোতে ভালো করতে চাও, তাহলে আমাদের সাথে তোমরা যুক্ত থেকো। আজকে যে আমরা 2-3টা সিকিউ করলাম, যে কনসেপ্টগুলো পড়লাম, তোমাদের কাছে যদি এটা খুবই হেল্পফুল হয়, যদি মনে করো যে না আমি জাহিদ ভাইয়ার ক্লাস করে বুঝতেছি বা আমি ত্রিফল বন্ড পাঠশালার সাথে থেকে আমি ইমপ্রুভ করতে পারতেছি, তাহলে আমি বলবো তোমরা সময় নষ্ট করো না, তোমরা ত্রিফল বন্ড পাঠশালার সাথে যুক্ত হয়ে যাও। তোমাদের সামনে আচ্ছা, তোমাদের সামনে আরও ভালো ভালো সম্ভাবনা রয়েছে, আরও ক্লাস আছে তোমাদের। আমরা ফেজের মধ্যে বা গ্রুপের মধ্যে আমরা তোমাদেরকে ক্লাসের শিডিউল অলরেডি দিয়ে ফেলছি। তোমরা সেগুলো দেখো, ক্লাস করো, তোমরা জাজ করো যে তোমরা বুঝতে পারতেছো কি না। বুঝতে পারছো? তোমাদের কাছে এনাফ টাইম আছে, যে সময়টা তোমাদের কাছে আছে, তোমরা চাইলে বইটা 2বার পরে রিভাইজ করে ফেলতে পারবা, 2বার। আমি তোমাদেরকে বলতেছি, তোমরা আমাদের সাথে যুক্ত থাকো। আশা করি, কথা দিচ্ছি, তোমাদের জন্য ভালো হবে। অবশ্যই অবশ্যই তোমরা যুক্ত থেকো। আর আজকের ক্লাস কেমন হয়েছে অবশ্যই সেটার ফিডব্যাক জানাবা, কারণ ফিডব্যাক আমাদেরকে কনফিডেন্ট ইন্সপায়ার দেয় যে আমি কি আসলে তোমাদেরকে বুঝাইতে পারতেছি কি না। বুঝতে পারছো? আর বেশি বেশি কমেন্ট করবা আজকের ক্লাসের। যারা তোমরা ক্লাস করছো, কয়েকজনকে আমি দেখছি খুবই মনোযোগী, অনেককে দেখছি অমনোযোগী। যারা খুবই মনোযোগী ক্লাস করছো, তোমরা ক্লাস নোট তৈরি করবা। একটা গুছানো প্রিপারেশনের জন্য নোট সবচেয়ে বেশি ইম্পর্টেন্স, অনেক বেশি ইম্পর্টেন্ট। আমরাও তোমাদেরকে নোট প্রোভাইড করব, তবে তোমরাও নোট তৈরি করবা। আমাদের নোট দেখে কোনো লাভ হবে না, তোমরা যদি নোট তৈরি করো তাহলে সেটা বেশি তোমাদের জন্য বেটার। তো তোমরা নোট তৈরি করবা, সেটা গ্রুপের মধ্যে অবশ্যই পোস্ট করবা। যদি সেখানে কোনো ভুল খুঁজে পাই, আমরা সেটা অবশ্যই তোমাদেরকে ধরিয়ে দেব। ঠিক আছে? সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দোয়া রেখো এবং দোয়া করো। আসসালামু আলাইকুম।